এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কাল আপনার বিয়ে, আর আপনি এই মাঝরাতে আমার রুমে কেন এসেছেন নিশান ভাই? গায়ে হলুদ শেষে শুতেই কিছু সময় পর দরজা ধাক্কানোর আওয়াজ শুনে গায়ে কোনো মতে ওড়না পেঁচিয়ে ঘুমু ঘুমু চোখে মৃত্তিকা দরজা খুলে এত রাতে ঈশানকে দেখে চমকে গিয়ে উক্ত কথাগুলো বলে উঠল। মৃত্তিকার কথাই ঈশানের মাঝে কোনো হেলদোল দেখা দিল না। সে মৃত্তিকার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনও বোধ মনে করল না। ঈশান মৃত্তিকাকে পাশ কাটিয়ে মৃত্তিকার রুমে ঢুকে যাওয়ার সময় মৃত্তিকা তার পথ আটকে দিয়ে বলে উঠল, আপনি আমার রুমে কেন আসছেন? ঈশান প্রথমে মৃত্তিকার প্রশ্নের জবাব দিতে চায়নি, কিন্তু মৃত্তিকার এভাবে পথ আটকে ধরাতে বাধ্য হয়ে কিছু একটা বলার জন্য মুখ খুলতেই সে মৃত্তিকার গায়ে ঢলে পড়ল। ঈশানের হঠাৎ পড়ে যাওয়াতে মৃত্তিকা তাল সামলাতে না পেরে পড়তে পড়তে বাঁশের দেয়ালটা ধরে কোনো মতেই বাঁচল। মৃত্তিকা হঠাৎ আঁতকে উঠল, কারণ ঈশানের গায়ে অনেক জ্বর। এই এতটুকু সময়ে জ্বর কোথা থেকে এলো তা মৃত্তিকা ভেবে উঠতে পারল না। রাতেও তো ঠিক ছিল নাকি ঈশানের জ্বর উঠাতে জ্ঞান হারিয়ে সে মৃত্তিকার রুমে এসে গেছে। বাসা ভর্তি মেহমান, কারো চোখে এটা পড়লে নিশ্চিত তুলকালাম হয়ে যাবে। এই ভেবে মৃত্তিকা ঈশানের শরীরটা টানতে নিলেই তার ভার সহ্য করতে পারল না। সে কোনো মতে টেনে নিয়ে তার বেডে ঈশানকে বসিয়ে দিতেই ঈশান শুয়ে গেল। মৃত্তিকা ওভাবেই মেঝেতে বসে ঈশানের উদ্দেশ্যে বলল, আপনার হঠাৎ এত জ্বর কিভাবে এলো ঈশান ভাই? ঈশান পাশ ফিরে মৃত্তিকার মুখের দিকে তাকিয়ে মলিন হাসল। চোখে তার জল চিকচিক করছে। মৃত্তিকা কোন মনে করলো হয়তো জ্বরের ঘোরে কষ্ট পাচ্ছে। তার মায়া হলো ভীষণ। একটু অপেক্ষা করেন, আমি ওষুধ আনছি। এই বলে মৃত্তিকা উঠতে নিলেই ঈশান শোয়া অবস্থায় মৃত্তিকার হাত ধরে ফেলে। মৃত্তিকা ঈশানের এমন বাচ্চামো স্বভাব দেখে হেসে দিয়ে বলে উঠে, ওই তো, এই আলমারি থেকেই নিব ওষুধ, ছাড়ুন। বলেই আলমারির কাছে গিয়ে ওষুধ নিল। মেডিকেলের ছাত্রী হওয়ায় টুকটাক অনেক ওষুধ মৃত্তিকা তার কাছে রাখে, যে কোনো সময় লাগবে ভেবে। মৃত্তিকা পানি এনে ঈশানকে একটু তুলে খাইয়ে দিতেই ঈশান আবার শুয়ে গেল। এবার মৃত্তিকার হুঁশ এলো। ঈশানকে এবার ওষুধ খাইয়ে দেওয়ার পরপরই ওর রুমে পাঠিয়ে দিতে হবে ভেবে মৃত্তিকা ঈশানকে ডেকে উঠল। ঈশান ভাই উঠুন, আপনি আপনার রুমে যান। শোন, আমায় ডিস্টার্ব করিস না। আমার ভীষণ মাথা ব্যথা করছে। পারলে একটু টিপে দে। তোর ইচ্ছে হলে তুই বোনের রুমে গিয়ে ঘুমা। বলেই এক হাত চোখের উপর রেখে পেছন ফিরে শুয়ে পড়ল। ঈশান চোখ বন্ধ করে ফেলল। এরপরও মৃত্তিকা অনেকক্ষণ বকবক করলো, কিন্তু ঈশানের গভীর নিঃশ্বাসের শব্দ শুনে সে এগিয়ে হাত দিয়ে বুঝতে পারল মানুষটা ঘুমিয়ে পড়েছে। মৃত্তিকা নির্বোধে স্তব্ধ নিঃশ্বাস ফেলল। সে এখন কি করবে? আজ ঈশান ভাইয়ের গায়ে হলুদ ছিল, যার ফলে সম্পূর্ণ বাসায় মেহমানে ভরপুর। হলুদ শেষে সবাই যার যার বরাদ্দকৃত রুমে গিয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। সে বেরিয়ে যেতে নিলেই মোবাইলের কথা মনে পড়তে আবার ফিরে আসলো, কিন্তু তার মোবাইল নেওয়া আর হলো না। ঈশান ভাইয়ের এত বড় শরীরের নিচে তার বেচারা মোবাইল খানা চাপা পড়ে গেছে। ওনাকে সরানোই দায়। আদিবের সাথে কথা না বললে নিশ্চিত ছেলেটা ভীষণ কষ্ট পাবে। এজন্যই ছেলেটা ঈশান ভাইয়ের বিয়েতেও আসতে দিতে চায়নি। আচ্ছা থাক, এক রাতেরই তো ব্যাপার, কাল সকালে উঠেই রাগ পড়ে যাবে। এখন একমাত্র ভরসা হলো রিনি, ঈশান ভাইয়ের বোন। ওর কাছেই থাকতে যেতে হবে। এত রাতে অন্য কারো রুমে গেলে একটার পর একটা প্রশ্ন করতেই থাকবে। মৃত্তিকা অগত্যা বাধ্য হয়ে ঈশানের দিকে আরেকবার তাকিয়ে তার গায়ের উপর লেপ টেনে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। রিনির রুমে গিয়ে অনেকবার শব্দ করার পরেও মেয়েটার দরজা খোলেনি, হয়তো ঘুমিয়ে পড়েছে। শেষবারের মতো আবারও জোরে দরজা ধাক্কা দিতেই রিনি ঘুমু ঘুমু চোখে দরজা খুলল। এরপর মৃত্তিকা সব খুলে বলতেই রিনি একবার ভাইকে গিয়ে দেখে এসে শুয়ে পড়লো মৃত্তিকার সাথে। সারা রাত মৃত্তিকার চোখে ঘুম এলো না আদিবের জন্য। ছেলেরা মৃত্তিকাকে ফোন দিয়ে না পেলে নিশ্চিত পাগলের মতো করবে। মৃত্তিকার আদিবের চিন্তায় আর ঘুম এলো না। ছেলেটা একটু পাগলাটে স্বভাবের। মৃত্তিকার জন্য মনোপ্রাণ সব দিয়ে ফেলবে, এমনকি নিজের ক্ষতি করতেও ছাড়ে না। এজন্যই এসব থেকে রক্ষা করার জন্য মৃত্তিকা আদিবের সাথে সম্পর্কে জড়িয়েছিল। রিনির মোবাইল থেকে আদিবের মোবাইলে কল দেওয়ার পরেও কল ধরলো না। শেষের সময় আদিবের মোবাইল বন্ধ শোনালো। হয়তো রাগে অভিমানে মোবাইল বন্ধ করে ফেলেছে। এই ছেলেটাও না সব সময় মৃত্তিকাকে চিন্তায় ফেলে রাখবে। এত কেন ভালোবাসে তা মৃত্তিকা ভেবেই পায় না। রাতের নিস্তব্ধতা কেটে গিয়ে সকালে সূর্যের কিরণের ছড়াছড়ি সম্পূর্ণ বিয়ে বাড়িতে।
বিয়ে বাড়ির ছোট ছোট বাচ্চাদের হইচইয়ের মধ্যে এক তিক্ততাপূর্ণ হইচই মিলিত হলো, যেটার কোনো অস্তিত্বও নেই। সেটাই সবাই চাপিয়ে দিতে চাইছে ঈশান মৃত্তিকার ঘাড়ের উপর। ড্রয়িংয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মৃত্তিকা। অপমানে চোখের পানি ধরে রাখতে পারছে না সে। শেষমেশ এমন অপবাদ পাবে তা সে কোনোদিন কল্পনাতেও আনেনি। সম্পূর্ণ মেহমানরা মৃত্তিকাকে ঘিরে দাঁড়িয়ে আছে। পাশেই রিনি দাঁড়িয়ে সবাইকে বোঝাতে ব্যস্ত। কেউই রিনির কথা মাথায় তুলছে না, কারণ এই বাসায় মৃত্তিকা যতবার আসতো ততবারই রিনির সাথেই সবসময় থাকতো সে, যার ফলে সবাই ভাবছে রিনি মিথ্যা বলে মৃত্তিকাকে বাঁচানোর চেষ্টা করছে। ঈশান এখনো ঘুম থেকে ওঠেনি। এর ভেতরেই সবাই যার যার মতামত দিয়ে ফেলেছে। ড্রয়িং রুমের এক কোনায় মৃত্তিকার মা রুমি আহমেদ তার একটা মাত্র অস্তিত্ব মৃত্তিকাকে ধরে দাঁড়িয়ে আছে। তিনি জানেন তার মেয়ে এমন নয়। তার পুরোপুরি বিশ্বাস আছে তার মেয়ে এমন কিছু ভুলেও করবে না, কিন্তু এখানে তার কথা কেউ বিশ্বাস করার মতো নেই। এতদিনের আশ্রয়স্থল তার বড় ভাই ঈশানের বাবা লুৎফর আহমেদও বিশ্বাস করে নিচ্ছে যে তার বোনের মেয়ে এমন। এসব ভাবতে রুমি আহমেদ ডুকরে কেঁদে উঠল। তার এতদিনের ভরসার স্থল বোধ হয় হারানোর পথে। মৃত্তিকার এখন নিজেকে একটা পুতুল বই আর কিছুই মনে হচ্ছে না। কেউই তার কথা শুনতে চাচ্ছে না। শেষবারের মতো বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিল ঈশান মৃত্তিকার বিয়ে দিবে। এই কথাটা কানে যেতে মৃত্তিকা চমকে মাথা তুলল। এটা কিছুতেই হতে পারে না। তার আর আদিবের সম্পর্ক আছে। মৃত্তিকার কিছু হলে আদিব নিজেকে শেষ করে দিবে। আর তার চেয়ে বড় কথা, মৃত্তিকা আদিব একে অপরকে ভীষণভাবে ভালোবাসে। মৃত্তিকার এখন সকালে ওই রুমে যাওয়াটা নিতান্তই বোকামো মনে হচ্ছে। সম্পূর্ণ রাত আদিবের চিন্তায় ঘুম না আসাতে ভোর ফুটতে এসে চুপি চুপি ওই রুমে মোবাইল আনার উদ্দেশ্যে গিয়েছিল। রুমে গিয়ে তখন ঈশানকে ঘুমানো অবস্থায় দেখেছিল মৃত্তিকা। তাই মৃত্তিকা চুপি চুপি মোবাইল নিয়ে রুম থেকে বের হতে নিতেই ঈশানের চাচি আরশির মা দেখে ফেলে, যার ফলে মুহূর্তের মধ্যেই পুরো বাসার মানুষ এক জায়গায় হয়। ঈশানদের পরিবার যৌথ হওয়ায় সবাই এক বাসায় থাকে, যার কারণে আজ ঘটনাটা সবার বিপরীতেই চলে গেল। মৃত্তিকার এত সব ভাবনার মাঝে ঈশানের হবু বউ অর্থাৎ ঈশানের চাচাতো বোন মৃত্তিকার সামনে এসে দাঁড়ালো। তোমার ন্যূনতম লজ্জাও করেনি আরেকজনের হবু বরের সাথে একই রুমে রাত কাটাতে? ছি, কথাটা বলতে আমার মুখে বাজছে। এত চরিত্রহীন ভাবিনি আমি তোমায়, মৃত্তিকা। আপু, আমার কথাটা প্লিজ একবার মৃত্তিকা কিছু বলতে নিতেই ঈশানের হবু বউ আরশি হাত উঁচু করে থামিয়ে দিল। আরশি মৃত্তিকার চরিত্র নিয়ে কথা বলতেই মৃত্তিকার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আরশি মৃত্তিকাকে চুপ থাকতে দেখে আরো কিছু বলে সুযোগ বুঝে থাপ্পড় মারার উদ্দেশ্যে হাত তুলতেই ঈশান এসে হাতটা ছুঁড়ে মারলো। ঈশানের চোখ মুহূর্তের মধ্যেই লাল আকার ধারণ করলো। সে ভাবেনি পানি এত দূর গড়াবে। সোফার এক কোণে জড়সড় হয়ে বসে আছে মৃত্তিকা। কাজী তোড়জোড় করছে কবুল বলার জন্য। ঈশান ভাই কবুল বলেই উঠে চলে গেল। মৃত্তিকা ঈশানে যাওয়ার দিকে এক পলক মলিন চোখে তাকালো। সে ভাবেনি এত কিছু হয়ে যাবে। চোখের পানি পড়তে পড়তে শুকিয়ে গেছে। পাশে রিনি মৃত্তিকার হাত ধরে বসে আছে। মৃত্তিকা জানে না মেডিকেলে কি জবাব দিবে। তার চেয়ে বড় কথা, ঈশান ভাই মৃত্তিকারই মেডিকেলে ক্লাস নেয়। আদিবকে কি জবাব দিবে তা মৃত্তিকা ভেবে পাচ্ছে না। ছেলেটা যদি জানতে পারে মৃত্তিকার বিয়ে হয়ে গেছে তাহলে কি করবে? ছেলেটা মৃত্তিকাকে ছেড়ে থাকতে পারবে তো, নাকি কোনো কিছু করে ফেলবে না তো? সবকিছুর মূল ঈশান ভাই। তিনি কেন করলো এমন? তিনি যদি কাল মৃত্তিকার রুমে না আসতো তাহলে আজ কি সুন্দর মৃত্তিকা আগের মতোই থাকতে পারতো। তখন লুৎফর আহমেদ অনেকক্ষণ মাথা নিচু করে বসেছিল। মৃত্তিকার বাবা মারা যাওয়ার পর এই বাড়িতে একমাত্র লুৎফর আহমেদই বোন আর বোনের মেয়ের পাশে এসে দাঁড়িয়েছিল। সবার মুখোশ মৃত্তিকার বাবা মারা যাওয়ার দুদিনের ভেতর বেরিয়ে এসেছিল। সমাজে একা একটি মা মেয়ে চলার পথে যে কত বাধা আসে তা তখনই টের পেয়েছিল মৃত্তিকারা। সে সময় মৃত্তিকার বড় মামা লুৎফর আহমেদ গিয়ে বোনকে নিজের কাছে রাখে। সে থেকে মা মেয়ে দুজনকে পরম মমতায় আগলে রেখেছিল লুৎফর আহমেদ। মৃত্তিকার বাবার ইচ্ছে অনুযায়ী মৃত্তিকাকে তাদেরই মেডিকেলে পড়াচ্ছে লুৎফর আহমেদ। মৃত্তিকাও তার বড় মামার কথা সবসময় মেনে চলতো। তাই তিনি সবার চেয়ে মৃত্তিকাকে একটু বেশি ভালোবাসতেন। শুধু তাই নয়, লুৎফর আহমেদ মৃত্তিকাকে বিশ্বাস আর ভরসা দুটোই করতেন। কিন্তু আজকে তিনি তার বিশ্বাস করবেন মৃত্তিকাকে? এই বাড়িতে সবার আগে লুৎফর আহমেদের কথা অনুযায়ী চলে। তখন তিনিও হয়তো মৃত্তিকাকে বিশ্বাস করতে পারেনি। সবাই যখন এক এক কথা বলছিল লুৎফর আহমেদ তখনও চুপ ছিল। হঠাৎ করে মাথা তুলে বলে উঠল, কাজী ডাকো, ওদের বিয়ে পড়ানো হবে। তার এক কথায় সবাই চুপ হয়ে গিয়েছিল আর পালনও করেছিল। মৃত্তিকা দীর্ঘশ্বাস ফেলে পাশে বসা লুৎফর আহমেদের দিকে এক পলক তাকালো।
লুৎফুর আহমেদ তখনও মাথা নিচু করেছিলেন। হয়তো বেশিই কষ্ট পেয়েছে। মৃত্তিকা কি তার মামাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে? কি থেকে কি হয়ে গেল তা মৃত্তিকা এখনো ভেবে উঠতে পারছে না। লুৎফুর আহমেদ হঠাৎ মাথা তুলে মৃত্তিকার দিকে এক পলক তাকিয়ে রিনিকে উদ্দেশ্য করে বলে উঠল, রিনিমা, মৃত্তিকাকে ঈশানের রুমে নিয়ে যা, কিছু খাইয়ে দে, কাল সকালে ওর ক্লাস আছে। মৃত্তিকা চমকে লুৎফুর আহমেদের দিকে তাকালো। সে ভাবেনি এত কিছুর মাঝে এভাবে তার মামা তার খেয়াল রাখবে। তার উপর কালকের ইম্পর্ট্যান্ট ক্লাসটার কথা মাথা থেকে ঝেড়ে গিয়েছিল, কিন্তু লুৎফুর আহমেদ ঠিকই মনে করে রেখেছে। ড্রয়িং রুমে থাকা বাকিরাও চমকে তাকিয়ে রইল লুৎফুর আহমেদের দিকে। সবাই মনে করেছিল হয়তো লুৎফুর আহমেদও রাগের মাথায় এদের বিয়ের আদেশ দিয়েছিল। বেশিরভাগই মানুষ খুশি হয়ে হয়তো মনে মনে মৃত্তিকা আর ওর মায়ের উপর ভেঙচি কাটছিল যে এবার মা মেয়ে যায় কোথায় দেখে নিবে। কিন্তু উল্টো লুৎফুর আহমেদ এত কিছুর মাঝেও মৃত্তিকার খবর ঠিকই নিচ্ছে। মৃত্তিকা মনে মনে স্বস্তি ফেললো। তার মানে তার মামা তাকে বিশ্বাস করেছে যে অন্তত মৃত্তিকা এমন কাজ করতে পারে না। রিনি মৃত্তিকাকে নিয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে সোফা ছেড়ে উঠতেই লুৎফুর আহমেদ পেছন থেকে ডাক দিয়ে নিজেই মৃত্তিকার সামনে এগিয়ে এলো। আমি জানি মা, এখন তোর উপর কতটা ভয়ানক প্রেসার পড়ছে। সবাই অন্তত তোদের উপর এমন কিছু চাপিয়ে দিতে চাইলেও আমি জানি তোরা এমন কিছু ভুলেও করবি না। যাকে সব এখন মাথা থেকে ঝেড়ে নিজের জীবনের দিকে ফোকাস দে তোরা। আমি আশা রাখি তোদের সামনে এগিয়ে যেতে গেলে আর কোনো বাধা আসবে না। নিশ্চিন্তে থাকো মা। এখন মনে প্রাণে আমার 2 ছেলে মেয়ে আর আমার বৌমার জন্য দোয়া করি। এখন গিয়ে কিছু খেয়ে শুয়ে পড়ো, কালকে তোদের ক্লাস আছে, তাড়াতাড়ি শুয়ে পড়। মৃত্তিকা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। রিনি মৃত্তিকাকে ঈশানের রুমে নিয়ে এলো। ঈশান বোধহয় কোথাও বেরিয়ে গেছে। মৃত্তিকা বুঝতে পারলো না মানুষটা কি মৃত্তিকার উপর রেগে আছে। রিনি একটা প্লেট আনতেই মৃত্তিকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লো। তার এত কিছুর মাঝে আর আদিবের খেয়াল ছিল না। গভীর রাতে ঈশান রুমে ঢুকতেই তার বিছানায় কেউ একজনকে গুটি সুটি মেরে ঘুমিয়ে থাকতে দেখলো। সে এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল আজ মৃত্তিকার সাথে তার জীবন আবদ্ধ হয়েছে। সে মুচকি হেসে মৃত্তিকার দিকে এগিয়ে গেল। এরপর মন ভরে তাকে দেখে মাথায় হাত বুলিয়ে মৃত্তিকার গায়ে ল্যাপ টেনে দিয়ে নিজেও আরেক পাশে ঘুমিয়ে পড়লো। সকালে মৃত্তিকা ঘুমো ঘুমো চোখে হাত ধরিয়ে মোবাইল নিয়ে সময় দেখতেই তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসতেই পাশে চোখ যেতেই থমকে রইল সে। পাশে সিঙ্গেল সোফাটাতে ঈশান ভাই বসে ফোন গোতাচ্ছে। মৃত্তিকা এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল কাল এত বড় ঘটনাটা। মৃত্তিকা উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে আসলো। ঈশান ভাই এখনো ফোনের দিকেই দৃষ্টি দিয়ে আছে। মৃত্তিকা সংকোচ ঠেলে বিষাদ ভরা কণ্ঠে বলে উঠল, কি হবে এরপর? ঈশানের কাছ থেকে কোনো জবাব না আসাতে অপমানে মাথা নিচু করে ফেললো মৃত্তিকা। শুধু শুধু কেন বলতে গেল এমন কথা? এভাবেও যে সবকিছু আর আগানো সম্ভব নয় মৃত্তিকার পক্ষে। তার চেয়ে বড় কথা এই মানুষটার সাথে তার সংসার ভাবা মোটেও আশাযোগ্য নয়। মৃত্তিকা হতাশ হলো ঈশানের কোনো উত্তর না পেয়ে। এরপর তৈরি হয়ে ক্লাসের উদ্দেশ্যে রুম থেকে বের হতে নিতে পেছন থেকে ঈশানের গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে গেল। আমাদের এই বিয়ে হয়ে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত। আমিও ভাবিনি এভাবে বিয়েটা হয়ে যাবে, আর তুইও হয়তো ভাবিসনি। আমাদের নিজেদের মধ্যে সময় নেওয়া দরকার। তুই আগের মতোই থাক, পারলে হোস্টেলে থাকতে পারিস আগের মতোই। এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে পড়ায় মনোনিবেশ কর। সামনে আমারও বাইরে যেতে হবে, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর তার চেয়ে বড় কথা, কাল এই আরশির সাথে আমার বিয়েটা হতো না। আমার ক্যারিয়ার এখনো পড়ে আছে, আর তোর পড়াশোনা। আমি বাইরে চলে যাব এই কয়েকদিনের ভেতর। তোর এই বাসায় থাকার প্রয়োজন নেই, তুই হোস্টেলেই থাকিস। বলে ঈশান ভাই ফোন পকেটে পুরে উঠে দাঁড়ালো। মৃত্তিকা কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে ঈশান আবারও ফিরে বলে উঠল, মেডিকেলে তোর কিছু বলার প্রয়োজন নেই। ইতিমধ্যে অনেকেই হয়তো জেনে গেছে, সে দিকটা আমি ম্যানেজ করে নিব। তুই তোর পড়াশোনার দিকে ফোকাস কর। বলে রুম ছেড়ে বেরিয়ে গেল ঈশান ভাই। ঈশান ভাই বেরিয়ে যেতেই মৃত্তিকা ধপ করে বসে পড়লো সোফাতে। এরপর পরই রিনি ঢুকলো। রিনি মৃত্তিকার পাশে বসলো। চিন্তা করিস না, তুই প্যাকিং করে নে। ভাই তোকে আজই চলে যেতে বলেছে হোস্টেলে। এই বাসায় থাকা তোর জন্য ভয়ঙ্কর। আর তার চেয়ে বড় কথা, ভাই তোকে এত সাধনার পরে পেয়েছে। হারাতে। রিনির কথার মাঝে মৃত্তিকা তার দিকে তাকাতেই সে থেমে গেল। মানে? ও কিছু না, তুই প্যাকিং করে নে। ভাই মনে হয় কাল পরশুর মধ্যেই দেশের বাইরে চলে যাবে। মৃত্তিকা হ্যাঁ বোধক মাথা নেড়ে সব প্যাকিং করে রুম থেকে বেরিয়ে গেল। দুদিন আগেও সে একই ব্যাগ নিয়ে হোস্টেল থেকে এসেছিল ঈশান ভাইয়ের বিয়ে উপলক্ষে। অথচ আজ কত তফাৎ। আজ সে বিবাহিত, মানতে না চাইলেও এটাই নিয়তি। আজ থেকে সে ঈশান ভাইয়ের অর্ধাঙ্গিনী।
ক্লাসে যেতেই মৃত্তিকাকে দেখে অনেকের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে। মৃত্তিকা ঢুকতে ঢুকতে এসব বুঝে গিয়েছে। আর সবাই কানাকানি করবেও বা না কেন, ঈশান স্যারের সাথে মৃত্তিকার বিয়ে বলে কথা। মৃত্তিকা এসবের দিকে পাত্তা না দিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়লো। কিরে মৃত্তিকা, এসব কি শুনছি? মৃত্তিকার পাশের জন বলে উঠল, তোর নাকি ঈশান স্যারের সাথে বিয়ে হয়ে গিয়েছে? কিভাবে? আর তুই তো কাল ঈশান স্যারের বিয়ে খেতে গিয়েছিলি। মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেললো। যে বিষয়টা আড়ালে রাখতে চেয়েছিল সেটাই হলো। দেয়ালেরও কান আছে, কথাটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই ঈশান ক্লাসরুমে ঢুকতেই মুহূর্তের মধ্যে সবাই চুপ হয়ে গেল। মৃত্তিকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লাসে মনোযোগ দিল। ঈশান ভাই সবসময় গম্ভীর ভাবেই থাকে, যার ফলে সবাই ওনাকে ভয় পায়। এই সবার মধ্যে মৃত্তিকাও আছে, আজও তার ব্যতিক্রম হয়নি। ঈশান ভাই প্রতিদিনের ন্যায় ক্লাস শেষ করে বেরিয়ে যেতে নিতে আবারও সবার কানাকানি শুরু হয়ে গেল। সবার এই কানা ঘোষার ব্যাপারটা তিনি বুঝতে পেরে পেছন ফিরে আবারও ক্লাসে ঢুকে মৃত্তিকাকে দাঁড় করিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্তিকা আমার ওয়াইফ। আশা রাখি কেউ ওকে এই ব্যাপারে প্রশ্ন করে বিভ্রান্ত করবে না। পড়াশোনা করতে এসেছো সবাই, পড়াশোনার দিকেই ফোকাস দাও। গুড লাক। বলেই বেরিয়ে গেল ক্লাসরুম ছেড়ে। এর পরপরই শোনা গেল ঈশান ভাই আর ক্লাস করাতে আসবে না, উনি দেশের বাইরে চলে যাবেন। মৃত্তিকার একটু খারাপ লাগলেও পাত্তা দিল না। হয়তো এতদিন দেখতে দেখতে মায়া জন্মে গিয়েছে। মৃত্তিকার হঠাৎ আদিবের কথা মনে পড়লো। সে আশেপাশে তাকিয়ে কোথাও আদিবের চিহ্নও দেখতে পেল না। ছেলেটাকে আজকে ক্লাস করতে আসেনি, কিন্তু সে তো ক্লাস মিস ছেলে নয়। মৃত্তিকা ব্যাগ থেকে মোবাইল বের করে আদিবের নাম্বারে কল লাগাতেই ওপাশ থেকে বিরক্তিকর আওয়াজ কানে ভাজলো। মোবাইল বন্ধ। মৃত্তিকা চিন্তা হতে লাগলো। সে আদিবের ভালো বন্ধু, কয়েকজন থেকে জানতে পারলো যে আদিব অসুস্থ। আদিব অসুস্থ কথাটা শুনতে মৃত্তিকার বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। মৃত্তিকার একটু মাথা ব্যথা হলেই ছেলেটা প্রাণ দিয়ে দেয়, অথচ আদিব আজ 2 দিন ধরে অসুস্থ, কিন্তু মৃত্তিকা কোনো খোঁজ নিতেই পারলো না। মৃত্তিকা ক্লাস শেষ করে হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে আদিবের নাম্বারে আবারও কল দিল, কিন্তু এবারও আগের মতোই বদ্ধ শোনালো। মৃত্তিকা আদিবের কয়েকজন বন্ধুকে ওর খোঁজ নিয়ে জানাতে বলল। তারা এসে জানালো আদিব আগে থেকে একটু অসুস্থ আর ক্লাসে আসবে কাল থেকে। এটা শুনেই মৃত্তিকা স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, একটা চিন্তা কমলো মাথা থেকে। পরদিন আদিব গেট দিয়ে ঢুকতেই মৃত্তিকা দৌড়ে এগিয়ে এলো। ছেলেটাকে কেমন জানি অগোছালো লাগছে, হয়তো অসুস্থতার জন্য দুর্বলতা গ্রাস করছে। আদিব মৃত্তিকার সাথে তেমন কোনো কথা বলেনি। এমন কোনো দিন নেই যে আদিব মৃত্তিকার সাথে কথা বলেনি, অথচ আজ কি এমন হলো মৃত্তিকার সাথে কথা বলছে না? আদিব মৃত্তিকাকে একদিন না দেখলেই পাগলের মতো আচরণ করে, অথচ আজ কেমন মন চুপ হয়ে গেছে ছেলেটা। মৃত্তিকা মনে করলো হয়তো অসুস্থ তাই। কিছু সময় পর আদিব নিজে থেকে শান্ত কণ্ঠেই সামনের দিকে দৃষ্টি দিয়ে বলে উঠল, তোমার নাকি বিয়ে হয়ে গেছে মিতি? বলো না এটা মিথ্যে? তুমি আমার আগের মিতি আছো? বলো না এ সব কিছু মিথ্যে। বলতে বলতেই আদিব মৃত্তিকার দিকে ফিরে উত্তেজিত হয়ে বলল। মৃত্তিকা হঠাৎ থমকে গেল আদিবের এমন আচরণে। তার নিজেরও এতক্ষণ খেয়াল ছিল না যে সে বিবাহিত সেটা। আদিব, এটা একটা দুর্ঘটনা, কিভাবে যে হয়ে গেল আমি নিজেও ভাবতে পারিনি। আচ্ছা কিছু হবে না, তুমি ঈশান স্যারকে ডিভোর্স দিয়ে দাও। আমাদের মাঝে কেউ আসবে না, আমরা পরই বিয়ে করে নেব, অনেক দূরে কোথাও চলে যাবো মিত্তি। বলতে বলতেই মৃত্তিকার দুহাত আদিব নিজের হাতের মাঝে আবদ্ধ করে নিল। তুমি যেটা ভাবছো সেটা কোনোদিনও সম্ভব নয় আদিব। আর আমি আগেও বারবার করে বলেছিলাম এই সম্পর্কের পরিণতি ভালো হবে না। আর এখন এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও আদিব, এখন আমি বিবাহিত। বলেই হাত ছাড়িয়ে নিতে চাইলে আদিব আরো জোরে হাত ধরে রইল মৃত্তিকার। তার একটাই কথা, সে মৃত্তিকার হাত ছাড়বে না। মৃত্তিকা আশেপাশে তাকিয়ে নিম্ন কণ্ঠে আদিবকে বলে উঠল, আদিব হাত ছাড়ো, আশেপাশের মানুষ তাকিয়ে আছে। আমি ছাড়বো না, সবাই তাকিয়ে থাকো মিত্তি। তুমি আমার ছিলে আর থাকবে, তোমাকে আমি ছাড়তে পারবো না মিত্তি। তুমি তো বলছো এই বিয়েটা নিছক দুর্ঘটনা, তাহলে চলো না আমরা বিয়ে করে নিই। আদিব আরো জোরে মৃত্তিকার হাত চেপে ধরলো। ব্যথায় মৃত্তিকার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু সেদিকে আদিবের হুঁশ নেই। আদিব যেন আজ উঠে পড়ে লেগেছে মৃত্তিকাকে নিজের মতো করে পাওয়ার। মৃত্তিকা ব্যথা কাতর চোখে আদিবের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটাই এতদিন তার চোখের পানি সহ্য করতে পারতো না, অথচ আজ কেমন সাইকো রূপ ভর করেছে। মৃত্তিকা আজ আদিবের এমন পাগলাটে আচরণ মেনে নিতে পারছে না। আদিবের এমন আচরণের সাথে মৃত্তিকা পরিচিত নয়। সে আর কোনোদিন আদিবের এমন রূপ দেখেনি। সে বুঝতে পারছে না আদিব হঠাৎ করে এমন উদ্ভট আচরণ কেন করছে। এদিকে হাতের তীব্র চাপের ফলে হাত ব্যথায় চোখ কুঁচকে ফেললো মৃত্তিকা।
হঠাৎ তীব্র শব্দে চোখ খুলতেই দেখলো আদিব মৃত্তিকার হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর সামনে ঈশান ভাই রক্তচক্ষু দৃষ্টি নিয়ে আদিবের দিকে তাকিয়ে আছে। আদিবকে পরপর 2টা থাপ্পড় মেরে চিৎকার করে বলে উঠল, তোর সাহস হয় কি করে মৃত্তিকাকে স্পর্শ করার? তোর এই হাত আজ আমি ভেঙে ফেলবো। বলে আবারও এগিয়ে গিয়ে পরপর 2টা লাথি দিল আদিবকে। আদিব সহ্য করতে না পেরে ছিটকে পড়ে গেল। মৃত্তিকা এখনো স্তব্ধ, কি থেকে কি হয়ে গেল সে ভাবতে পারছে না। হুঁশ ফিরতেই সে ঈশানের পথ আগলে ধরলো। ততক্ষণ আরো কয়েকজন সিনিয়র এসে ঈশানকে থামিয়ে ফেললো। ঈশান এখনো রেগে আদিবের দিকেই তাকিয়ে আছে। কয়েকজন এসে আদিবকে তুলে নিয়ে গেল। আদিব চলে যাওয়ার পরেও ঈশান কিছু সময় রেগে দাঁড়িয়ে রইল। ওই ছেলের আশেপাশেও যেন আর না দেখি তোকে। ক্লাসে যা। আশেপাশে সব মানুষ জড়ো হয়ে তাকিয়ে থাকতে মৃত্তিকার অস্বস্তি হলো। ঈশান আশেপাশে তাকিয়ে সবাইকে ধমক দিতেই মিনিটের মধ্যে সম্পূর্ণ মাঠ খালি হয়ে গেল। এরপর মৃত্তিকার দিকে ফিরতে মৃত্তিকা গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। কথাটা বলে ঈশান গাড়িতে উঠে পড়লো। মৃত্তিকা ঈশানের গাড়িটি যাওয়ার দিকে মলিন চোখে তাকিয়ে রইল। তার আদিবের জন্য ভীষণ খারাপ লাগছে। ছেলেটা হঠাৎ এমন আচরণ কেন করলো মৃত্তিকা ভাবতে পারছে না। সেদিন আর ক্লাস করার মুড ছিল না মৃত্তিকার। সে হোস্টেলে ফিরে এলো। দিনটা বিতৃষ্ণায় কাটলো। সারা রাত আর ঘুম এলো না। মোবাইল হাতে নিয়েই বুঝতে পারলো আদিবের সাথে যোগাযোগ করার সব পথও বন্ধ করে দিয়েছে। ওর মোবাইলটাই বন্ধ। হয়তো রেগে আছে ভীষণ। মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর চেষ্টা করলো। পরদিন যথারীতি ক্লাস করে আসতে খেয়াল হলো আদিবের ব্যাপারটা। আদিব আজ আর আসেনি ক্লাসে। মৃত্তিকা মোবাইল নিয়ে দেখলো আদিবের নাম্বার তখনও বন্ধ। হয়তো রাগ পড়ে গেলে খুলবে ভেবেই মৃত্তিকা আর মাথা দিল না। কিন্তু দিন যতই যায় তার চিন্তা ততই বাড়ে। আদিবের পর আরো একদিনও ক্লাসে আসেনি। ঈশান ভাইয়ের সাথেও এরপর আর দেখা হয়নি মৃত্তিকা। তার মাথায় আদিবের চিন্তা বেশি ঘুরপাক খাচ্ছে। তাই একদিন সিদ্ধান্ত নিল মৃত্তিকা আদিবের বাসায় গিয়ে দেখে আসবে। আদিবের বাসার সামনে গিয়ে তালা দেখে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এই বাড়িতে আদিবের সাথে আরো একবার আসা হয়েছিল, যার ফলে বাসা চিনতে কষ্ট হয়নি। মৃত্তিকা আদিবের বাসায় আসাতে কি খুশি না হয়েছিল ছেলেটা। সম্পূর্ণ বাড়ি মাথায় তুলেছিল এটা ওটা দেখাতে মৃত্তিকাকে। আদিবের মাও ছেলের খুশিতে এটা ওটা রান্না করে খাইয়েছিল মৃত্তিকাকে। আদিব আর ওর মায়ের মিলে তাদের ছোট্ট সংসার। আদিব টিউশন করে কষ্ট করে লেখাপড়া করছে। মাঝে মাঝে মৃত্তিকাও আদিবকে এটা ওটা দিয়ে সাহায্য করত। ছেলেটা নিতে চাইতো না, কিন্তু মৃত্তিকা জোর করে দিত। মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলে আদিবের বাসার সামনে দাঁড়িয়ে রইল। আশেপাশে তাকিয়েও কাউকে দেখতে না পেয়ে ফিরে আসলো হোস্টেলে। বাড়ি ছেড়ে যাবেই বা কোথায় ছেলেটার কি হয়েছে হঠাৎ করে তা মৃত্তিকা বুঝে উঠতে পারলো না। সেদিনের পর কেটে গেল আরো কয়েকটা দিন। সেদিন মৃত্তিকা ক্লাস করে এসে শুতেই ঘুমিয়ে পড়লো। সন্ধ্যার দিকে কারো ধাক্কায় আধো চোখ খুলে দেখলো তার সামনে রুমমেট সিয়া দাঁড়িয়ে আছে। মৃত্তিকা চোখ মুখ কুচকে কিছু গালি দিয়ে আবারও শুতে গিয়ে সিয়া বাধা দিতে মৃত্তিকা উঠে বসলো। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আমার ঘুমের 12টা বাজাচ্ছিস কেন? সেটা তোর মোবাইল দেখলে বুঝতে পারবি। বাইরে ঈশান স্যার অপেক্ষা করছে, গিয়ে দে। মৃত্তিকা চমকে তাকালো সিয়ার দিকে। ঈশান ভাই এখানে কেন আসবে? বিছানার এক কোণ থেকে মোবাইলটা হাত দিয়ে দেখলো গুটি গুটি অক্ষরে একটা মেসেজ লেখা, নিচে আয় দ্রুত। ব্যাস, মৃত্তিকার জন্য এই একটা মেসেজই যথেষ্ট। ঈশান ভাইয়ের রাগ সম্পর্কে সবাই অবগত, তাই মৃত্তিকা আর কোনো বাক্য বিনিময় না করে ওয়াশরুম থেকে মুখে পানির ঝাপটা মেরে আলসিমি ভাবটা দূরে রেখে কোনো মতে ওড়না পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে এলো। আশেপাশে তাকিয়ে দেখলো গেটের বাইরের গাড়ির সাথে হেলান দিয়ে ফোনের দিকে দৃষ্টি ঈশান ভাইয়ের। কালো শার্ট পরিয়ে ঈশান ভাইকে আজ যেন অন্য দিনের তুলনায় বেশি সুন্দর লাগছে। মৃত্তিকা আশেপাশে তাকিয়ে ঈশানের সামনে এগিয়ে মাথা নিচু করে বলে ওঠে, ঈশান ভাই। ঈশান ফোন থেকে মাথা তুলে মৃত্তিকার দিকে এক পলক তাকিয়ে মোবাইলটা পকেটে পুরে নিল। গাড়িতে ওঠ। ঈশানের কণ্ঠস্বরটা কানে আসতেই মৃত্তিকা বলে উঠল, আমাকে বলছেন? ঈশান গাড়ির দরজা খুলতে গিয়ে পেছন ফিরে মৃত্তিকার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল, তোর আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছিস? মৃত্তিকা না বোধক মাথা নাড়াতেই ঈশান ইশারা করলো গাড়িতে উঠতে। মৃত্তিকা বুঝতে পারলো না এই ভর সন্ধ্যায় কই যাবে। ঈশান মৃত্তিকাকে আর কিছু ভাবতে না দিয়ে হাত ধরে টেনে গাড়ির ভেতর সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। মৃত্তিকা বুঝতে পারলো না গাড়ি চলছে আপন গতিতে। ধরনীর বুকে সূর্য ডুবে গিয়েছে পুরোপুরি। আস্তে আস্তে রাতের নিস্তব্ধতা ঘিরে ধরছে চারদিক থেকে। গাড়ি চলছে এক নীরব শান্ত রাস্তা দিয়ে। ঈশান আপন মনেই সামনের দিকে দৃষ্টি দিয়ে গাড়ি চালাচ্ছে। মৃত্তিকা হঠাৎ করে সাহস জুগিয়ে বলে উঠল, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত ঈশান ভাই। এই বিয়েটা তো ভিত্তিহীন। জানলা দিয়ে ক্ষণে ক্ষণে বাতাস এসে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে মৃত্তিকাকে।
ঈশান মৃত্তিকার কথাটির কোনো জবাব না দিয়ে ঠান্ডা হাওয়া আসার ব্যাপারটা খেয়াল করে গাড়ি চালাতে চালাতে বলে উঠল। জানালাটা বন্ধ করে দেই। মৃত্তিকা জানালাটা বন্ধ করে দিল। সে হতাশ হলো ঈশানের পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে। এরপর আর কোনো বাক্য বিনিময় হয়নি। ঈশান গাড়ি থামিয়েছিল এক নিস্তব্ধ শান্ত নদীর তীরে। এরপর মৃত্তিকাকে বের হতে বলল। মৃত্তিকা বের হতে অনেকক্ষণ সেই নদীর তীরে নীরবভাবেই কাটিয়ে দিল দুজনে। আমি কাল চলে যাব। সামনে শান্ত নদীর পানির দিকে তাকিয়ে হঠাৎ শান্ত কণ্ঠে ঈশান বলে উঠল। মৃত্তিকা কিছু না বলে নীরবভাবে দাঁড়িয়ে রইল। তার কি বা বলার আছে? তুই সামনে থেকে যা দেখছিস তা হয়তো নাও হতে পারে। আমাকে একা রেখে কোনোদিন চলে যাস না মৃত্যু। আমার জীবনের বড় প্রাপ্তি হলো তুই। তুই ছাড়া এই ঈশানের কোনো অস্তিত্বই থাকবে না। কোনোদিন যদি কোনো সত্যি জানতে পারিস তাহলে ছেড়ে যাবি না তো? আর সবকিছু মিথ্যে হলেও অন্তত তোকে মনে প্রাণে চাওয়াটা সত্যি থাকবে চিরদিন। মৃত্তিকা অবাক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের এই কথাগুলো থেকে একটি কথাও তার মাথায় ঢুকছে না। কেমন জানি রহস্যময় মনে হচ্ছে ঈশান ভাইকে। তার কি বলতে চাচ্ছে উনি? ঈশান ভাই, এসব কি বলছেন আপনি? সময় হোক বুঝবি। বলে ঈশান মৃত্তিকার দিকে ফিরে তার হাতটা মৃত্তিকার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল। কথা দেয় এই দুনিয়ায় সবচেয়ে বড় নিকৃষ্ট সত্যি তোর সামনে আসলেও আমায় ছেড়ে যাবি না মৃত্যু পাখি? মৃত্তিকা পলকহীন চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান এখনো তার দিকে হাত বাড়িয়ে আছে। মৃত্তিকার কাছ থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে ঈশান তার হাত ফিরিয়ে নিল। এরপর কি বুঝে গাড়িতে গিয়ে ড্রাইভিং সিটে উঠে সামনের দিকে দৃষ্টি দিয়ে মৃত্তিকার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে উঠল, গাড়িতে ওঠ। ঈশানের গম্ভীর স্বরে গাড়িতে উঠতে বলাটা কানে আসতেই সে গাড়ির সিটে বসে পড়তেই ঈশান আর কিছু না বলে ড্রাইভ করা শুরু করলো। একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে মৃত্তিকাকে হোস্টেলে নামিয়ে দিয়ে সামনের দিকে দৃষ্টি দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, আমি কাল সকাল সকাল দেশের বাইরে চলে যাব। 6 মাস সেখানেই কাটাবো। এর ভেতর কোনো দেখা বা কথা তোর সাথে হবে না। তাই ভাবলাম যাওয়ার আগের সময়টা তোকে দিয়ে যাব। আলাদা হওয়ার কথা ভুলেও মাথায় আনবি না। ওই বাসায় যাস না আমি বলার আগে। আমার একটা মাত্র অনুরোধ, হোস্টেল থেকে ক্লাস বাদে বের হবি না। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস আর পড়াশোনা মন দিয়ে করিস। বলেই গাড়ি স্টার্ট দিয়ে মৃত্তিকা চোখের পলকে হাওয়া হয়ে গেল। মৃত্তিকা কিছু ঠিকঠাক বুঝে উঠতে পারল না। সন্ধ্যা থেকে রাতের সময়টা ঈশান তার সাথে কাটিয়েছিল ঠিকই, কিন্তু অপ্রয়োজনীয় একটা কথাও বলেনি। তাহলে শুধু শুধু ঈশানের এত ব্যস্ত সময় থেকে এই সময়গুলো মৃত্তিকাকে দেওয়ার কোনো মানেই হয় না। কালকে চলে যাবে নিশ্চয়ই। আজকের এই রাতটা তার অনেক কাজের রাত ছিল। ঈশান চলে যাবে ভাবতেই বুকের কোথাও জানে খুব চিনচিনে ব্যথা অনুভব করলো মৃত্তিকা। হয়তো এতদিনের মায়া। মৃত্তিকা আর কিছু না ভেবে হোস্টেলে এসে ফ্রেশ হয়ে নিল। আজকে ঈশান মৃত্তিকাকে নদীর তীরে নিয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। সে হয়তো মৃত্তিকাকে আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। মৃত্তিকা বিষয়টি খেয়াল করেছিল। সে মনে করেছিল ঈশান হয়তো গাড়িতে হলেও বলবে, কিন্তু বলেনি। মৃত্তিকা ভাবতে পারছে না কি এমন সত্যি যেটা সামনে আসলে মৃত্তিকা ঈশানকে ছেড়ে চলে যাবে। এমন ভয় পাচ্ছে ঈশান। মৃত্তিকা সেদিন রাত আর ঘুম এলো না। ঈশান ভাইয়ের জন্য কোথাও একটা সূক্ষ্ম ব্যথার অনুভব হচ্ছিল। তাই সে সেদিন সকাল সকাল নিজের বাসার সামনে গাড়ি নিয়ে হাজির। ঈশান ভাইদের গাড়ি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে গেট দিয়ে বের হতে মৃত্তিকা অনুসরণ করে পেছন পেছন গেল। এয়ারপোর্ট যেতে ঈশান ভাই যখন সবার সাথে কথাবার্তায় প্রাথমিক পর্যায়ে শেষ করে এয়ারপোর্টে ঢুকে যাচ্ছিল, তখন দূর থেকে মৃত্তিকা তাকিয়ে রইল। ঈশান ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে মৃত্তিকার চোখ ঝাপসা হয়ে এলো। তার চোখ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। সে জানে না ঈশান ভাই আর তার বন্ধনটা আর এগোবে কিনা, কিন্তু তবুও কেন যেন কবুল বলার পর থেকেই মানুষটাকে অনেক আপন মনে হয়। দেখতে দেখতে ঈশান মৃত্তিকার চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। মৃত্তিকা চোখ মুছে লুকিয়ে গাড়িতে উঠে পড়লো হোস্টেলের উদ্দেশ্যে। কেটে গেল কয়েকটা দিন। এর ভেতর মৃত্তিকার বাইরের কোনো কিছুই খেয়াল না দিয়ে পড়াশোনায় মন দিল। রিনি জানিয়েছে ঈশান ভাই সহি সালামতে দেশের বাইরে পৌঁছে গিয়েছে। তবে মাঝখানে ভীষণ খারাপ লাগে আদিবের জন্য। আদিব সেদিনের পর থেকে আর আসেনি। মৃত্তিকা শুনেছে আদিব এখান থেকে চলে গিয়েছে অন্য কোথাও। এই মেডিকেলেও সে আর পড়বে না। এতদিন একসাথে পথ চলা, যার ফলে মৃত্তিকার হুট করে ভীষণ খারাপ লাগে আদিবের জন্য। সে তো এটা চায়নি। ঈশান ভাইয়ের সাথে হুট করে এভাবে বিয়ে হয়ে যাবে, সেটা মৃত্তিকার কল্পনায়ও আনেনি। মৃত্তিকা মনে করেছিল ঈশান ভাইকে সুযোগ বুঝে ডিভোর্সের কথা জানাবে, কিন্তু সেদিনের পর থেকে মনে হচ্ছে না এমন কিছু হবে। তবুও সে চেষ্টা করবে। আদিবের সাথে যদি আরেকবার দেখা হতো তাহলে মৃত্তিকা বুঝিয়ে বলতো, কিন্তু আদিব যে এভাবে চোখের পলকে নিরুদ্দেশ হয়ে যাবে তা ভাবেনি মৃত্তিকা। কোথায় খুঁজবে সে আদিবকে? হয়তো আছে কোথাও লুকিয়ে। মৃত্তিকাকে ধরা দিতে চাচ্ছে না। কালই মৃত্তিকা ঢাকার বাইরে আদিবের গ্রামের বাড়ি খোঁজ নিবে। যেমন করেই হোক আদিবের সাথে দেখা করবেই মৃত্তিকা।
মৃত্তিকা সিদ্ধান্ত নিল আজ আদিবের গ্রামের বাড়ি গিয়ে খোঁজ নিবে। তার আশা আদিবকে সে সেখানেই পাবে। আদিব তার নিজের পরিচয় ভালো মতো মৃত্তিকাকে কোনোদিন বলেনি। মৃত্তিকা জোর করলেও বলতো না, এমনকি তার বাবা সম্পর্কে আদিব তেমন কোনো কথা বলতো না। মৃত্তিকার বেশি জোরাজুরির ফলে একদিন বলেছিল তার বাবা মারা গিয়েছে ঢাকার বাইরে কুমিল্লায়। মৃত্তিকা মাঝে মাঝে আদিবকে বুঝতে পারতো না, কারণ আদিব স্বয়ং মৃত্তিকাকেও তার পরিবার সম্পর্কে কোনো কথা বলতে চাইতো না। পরিবার সম্পর্কে মৃত্তিকা কিছু জিজ্ঞেস করলেই আদিব কথাটা এড়িয়ে অন্য বিষয়ে কথা বলতো। তবুও একদিন মৃত্তিকা সন্দেহ চোখে চেয়েছিল বিদায় আদিব তার গ্রামের বাড়ির ঠিকানাটা মৃত্তিকাকে দিয়েছিল। আদিবের সাথে অনেক বোঝাপড়া বাকি আছে মৃত্তিকার। আদিব এত ছোট বিষয়ে নিরুদ্দেশ হওয়ার মতো ছেলে নয়। আর যদি আদিবের নিরুদ্দেশ হওয়ার পেছনে মৃত্তিকাই দায়ী থাকে, তাহলে মৃত্তিকা আদিবকে বুঝিয়ে বলবে। মৃত্তিকার কারণে আদিবের এত সুন্দর ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানেই হয় না। যদি আদিব তাতেও না মানে, তাহলে মৃত্তিকা নিজ থেকেই সরে যাবে। তাই মৃত্তিকা যথারীতি ক্লাস শেষ করে হোস্টেলে এসে ফ্রেশ হয়ে নিল। এত কিছুর মাঝে মৃত্তিকা তার একটা ক্লাসও মিস দেয়নি। ঈশান আশেপাশে না থাকলেও ঈশানের কথা মৃত্তিকা প্রতি হাড়ে হাড়ে মেনে চলার চেষ্টা করে। নিয়ম অনুসারে প্রতিদিন পড়াশোনা ঠিকঠাক করে। তার মন না মানলেও সে এখন অন্যজনের অর্ধাঙ্গিনী, কোনো ঘরের বউ। বিকেলের দিকে মৃত্তিকা হোস্টেল থেকে বেরিয়ে পড়লো আদিবের গ্রামের বাড়ি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। মৃত্তিকা হোস্টেল থেকে বেরিয়ে কুমিল্লার বাসে উঠলো। উঠার আগে রিনিকে জানিয়ে দিল কিছু কারণে সে বাইরে যাচ্ছে, পরে এসে সব বলবে, বাসায় কাউকে কিছু না জানাতে। স্টেশনে এসে মৃত্তিকা বাস ছাড়ার উদ্দেশ্যে দাঁড়ালো। মৃত্তিকা বাস ছাড়ার অনেক আগেই স্টেশনে এসে পড়েছে, যার ফলে আরো অনেকক্ষণ বাসে বসে থাকতে হবে। এখনো যাত্রী তেমন আসেনি। কয়েকজন যাত্রী এসে বসেছে। মৃত্তিকা আর কিছু না ভেবে বাসে উঠে বসলো। তার সিট জানলার পাশে, যার ফলে বাইরে সবকিছুই দেখতে পাচ্ছে। মৃত্তিকা সিটে বসে চারদিক তাকিয়ে এতক্ষণ কিভাবে বসে থাকবে ভেবে ব্যাগ থেকে ইয়ারফোন নিতে নিতে আনমনে জানলার বাইরে চোখ যেতেই থমকে গেল। তার মনে হলো বাইরে এইমাত্র ঈশান ভাইয়ের মতো কাউকে জানি দেখেছে মাস্ক পরিহিত, কিন্তু ঈশান ভাই তো দেশের বাইরে, উনি এখানে কিভাবে আসবে? সে আবারও বাইরের দূরে ওই দোকানটার দিকে তাকালো, কিন্তু এখন খালি। মৃত্তিকা নিজের চোখের ভ্রম ভেবে সিটে বসলো। সারাদিন ঈশান ভাইকে নিয়ে ভাবতে ভাবতে তার মাথাটাই বোধহয় শেষ। সে মুচকি হেসে আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো বাস ছাড়তে আরো অনেকক্ষণ আছে। এখনো যাত্রী পুরোপুরি উঠেনি। তাই মোবাইলটা নিয়ে প্রিয় একটি গান ছেড়ে সিটে হেলান দিয়ে কানে ইয়ারফোন গুজে চোখ বন্ধ করে ফেললো। গান শুনতে শুনতে ঝিমুচ্ছে মৃত্তিকা। হঠাৎ মনে হলো তার পাশের সিটে কেউ একজন বসেছে। হয়তো যাত্রী ভেবে সে পাত্তা না দিয়ে গান উপভোগ করতে রইল। বাস বোধহয় ছেড়ে দিয়েছে। চলন্ত বাসে জানলার পাশের সিটে বসে চোখ বন্ধ করে গান শোনার মজাই আলাদা। অনেকক্ষণ পরে মনে হলো কেউ একজন পুরুষালী কণ্ঠে মৃত্তিকার কানের পাশে কথা বলছে। পরপর আওয়াজটা আসতেই মৃত্তিকা বুঝতে পারলো হয়তো কাউকে ডাকছে, কিন্তু আওয়াজটা তার গানের সুর ভেদ করে আরো তীব্র হতেই বুঝতে পারলো পাশের সিটের মানুষটা হয়তো মৃত্তিকাকেই ডাকছে। মৃত্তিকা গান শুনতে গিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে গেল। নতুন নতুন গানের তালে তার সুন্দর কল্পনার মাঝে কারো এভাবে ডাকাতে সে বিরক্ত বোধ হলো। তার এই মুহূর্তে মোটেও চোখ খুলে দেখার ইচ্ছে নেই, কিন্তু পাশের জন দমে যাওয়ার পাত্রী নয়। সে এক নাগারে ডেকেই চলছে। আশ্চর্য, কারো কাঁচা ঘুমের মধ্যে এভাবে ডাকার কোনো মানেই হয় না। মৃত্তিকা চোখ বন্ধ অবস্থাতে কান থেকে ইয়ারফোন খুলে নড়ে চড়ে বসতেই পাশ থেকে লোকটা আবারও ডেকে উঠলো, হ্যালো মিস। অনিচ্ছা সত্ত্বেও মৃত্তিকা আধো আধো চোখ খুলে পাশের জনের দিকে তাকাতেই দেখলো আগন্তুকটা দাঁত বের করে তার দিকেই তাকিয়ে হাসছে। তা দেখে মৃত্তিকার রাগ যেন তত্তর করে বেড়ে গেল। সে বিরক্তি সূচক শব্দ করলো। মৃত্তিকা ভ্রু কুচকে আগন্তুকটার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে আগন্তুক মিষ্টি করে হেসে জবাব দিল, মিস আসলে এই প্রথমবারের মতো কোথাও এত দূর জার্নিতে যাচ্ছে। এত বড় রাত জার্নি কাটাতে গিয়ে খারাপ লাগবে ভেবে আপনার সাথে পরিচয় হতে যাচ্ছে। মৃত্তিকা আপন মনে বিড়বিড় করে কিছু গালি দিতেই আগন্তুকটি তার দিকে তাকিয়ে বলে উঠল, মিস কিছু বললেন? ছেলেটির মুখ থেকে মিস শোনার পরে মৃত্তিকার রাগ আরো বেশি বেড়ে গেল। সে দাঁতে দাঁত চেবিয়ে কোনো রকমে নিজের রাগকে কন্ট্রোল করে চিবিয়ে চিবিয়ে জবাব দিল, আমি মিস নয়, মিসেস। ও, আপনি বোধহয় বিরক্ত হচ্ছেন। ছেলেটি এমন কথা শুনে মৃত্তিকার খারাপ লাগলো। আসলেই তো বিনা কারণে ছেলেটির উপর রেগে আছে মৃত্তিকা। তার কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় ছেলেটির উপর রাগ দেখাচ্ছে, কিন্তু এছাড়া ছেলেটির উপর রাগার মতো কোনো কিছুই তো সে করেনি। হয়তো বাচাল টাইপ ছেলে, তাই কথা বলা ছাড়া থাকতে পারছে না। মৃত্তিকারও আর কিছু সময় পেরোলো, হয়তো একঘেয়েমি চলে আসতো। থাক, একটাকে তো অন্তত পেলো, গল্প করে কাটানো যাবে। এই ভেবে মৃত্তিকা হাসি মুখে ছেলেটির জবাব দিতে ছেলেটি খুশিতে মৃত্তিকার সাথে গল্প জুড়ে দিল। কোথায় যাবেন মিস? উফ, মিসেস। কুমিল্লা। আরে আমিও। ছেলেটি উৎফুল্ল হয়ে একটার পর একটা গল্প জুড়ে দিচ্ছে মৃত্তিকার সাথে। এটা ওটা বলে হাসাতে চেষ্টা করছে মৃত্তিকাকে। ছেলেটির এমন বাচ্চাপনা দেখে মৃত্তিকা আপন মনেই মুচকে হাসলো। এই ছেলেকে দেখতে খারাপ লাগছে না, ভরসা করাই যায়।
প্রথমে মৃত্তিকা মনে করেছিল হয়তো ছেলেটা খারাপ হতে পারে, আজকালকার যুগে তো কাউকে বিশ্বাস করা যায় না, কিন্তু এই ছেলেটার এমন বাচ্চাপনার গল্প শুনে মনে হচ্ছে না ছেলেটা খারাপ হবে। তাই মৃত্তিকাও ছেলেটার কথায় এটা ওটা উত্তর দিল। কিন্তু মৃত্তিকা বুঝতে পারলো না আর কিছু সময় পরেই তার কপালে কত বড় বিপদ অপেক্ষা করছে। আসলে কি তার ভাবনা অনুসারে ছেলেটা ভরসাযোগ্য? গল্প করতে করতে মৃত্তিকা ঘুমো ঘুমো ভাব আসতে ছেলেটা তা বুঝতে পেরে মৃত্তিকাকে নিশ্চিন্তে ঘুমোতে বলল। এরপর নিজের মোবাইল বের করে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসলো। মৃত্তিকা ও জানলাটা খুলে বাইরের দিকে দৃষ্টি দিতে দিতে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মৃত্তিকা চোখ খুলতেই নিজেকে বদ্ধ অন্ধকার রুমে আবিষ্কার করলো। সে ভ্রু কুচকে উঠে বসতে খেয়াল করলো তার হাত পা শক্ত করে কিছুর সাথে বাঁধা। সে এখানে কিভাবে এলো? হিসেব মোতাবেক এখন তো তার স্টেশনে থাকার কথা ছিল, তাহলে এখানে কিভাবে আসলো সে? কাল রাত ছেলেটার সাথে গল্প করে জানলার সাথে মাথা ঠেকিয়ে বাইরে দেখতে দেখতে কখন জানি ঘুমিয়ে পড়েছিল, তা খেয়াল করতে পারেনি। এরপর তার কিছুই হয়নি। এখানে কিভাবে আসলো সে? ঘুমানোর পর কি হয়েছিল মৃত্তিকার সাথে? তার মানে কি তার পাশের মিষ্টিবাসী ছেলেটাই এসবের কারণ? মৃত্তিকা আশেপাশে তাকিয়েও কোনো আলোর হদিস পেল না। সে চিৎকার করতে গিয়েই খেয়াল করলো তার চিৎকার বেরোচ্ছে না, তার মুখে কিছু একটা আটকানো। মৃত্তিকা কোনো আওয়াজ বের করতে গিয়ে গোয়ানোর আওয়াজ হলো। তাকে কোনো একটা চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়েছে, ঘাটটা ভীষণ ব্যথা হচ্ছে। এভাবে একপাশ হয়ে ঘুমানোর ফলে মৃত্তিকা পেছনের হাতের বাঁধনটা খুলতে চেয়েও খুলতে পারলো না। অনেক শক্ত করে দু হাত একসাথে বাঁধা হয়েছে। মৃত্তিকা হাতের বাঁধন খোলার চেষ্টা করতে করতে একসময় দুর্বল হয়ে পড়লো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। ঈশান ভাইয়ের চেহারাটাও চোখের উপর ভাসছে। আস্তে আস্তে দুর্বলতা গ্রাস করছে। কি করবে সে এখন? কে এখানে মৃত্তিকাকে বাঁচাতে আসবে? কেউই তো জানে না মৃত্তিকা ঢাকার বাইরে আসার ব্যাপারটা। তাহলে কি এভাবেই কাটাতে হবে? এরপর তার সাথে কি হবে ভাবতেই মৃত্তিকা চোখ গড়িয়ে দুফোঁটা অশ্রু বেরিয়ে পড়লো। মৃত্তিকা জানে না এখানে কতদিন তাকে এভাবে আটকে রাখবে। আস্তে আস্তে তার দেহের ভার ছেড়ে দিচ্ছে, দুর্বলতা গ্রাস করছে। আজ কয়েকদিন ধরে সে এভাবেই বদ্ধ রুমে কাটাচ্ছে। কোনো আলোর হদিশ পাচ্ছে না এখানে। শুধু খাওয়ার সময়ে একজন এসে খাবার দিয়ে যায়, তখন দরজা দিয়ে একটু আলো ঢুকে। সে আলোতেই মৃত্তিকার খাবার শেষ করতে হয়। প্রথম কয়েকদিন পালানোর চেষ্টা করেও পালাতে পারেনি, হাত পা সবসময় বেঁধে রাখে। এখন আর পালানোর মতো ক্ষমতা তার নেই। সেই কদিনে বুঝতে পেরেছে এখান থেকে পালানো অনেক কঠিন। সে জানে না এভাবে তাকে এখানে আটকে রেখে তাদের কি এমন কার্য সাধন হবে। এই কদিনে এখানকার কোনো মানুষকেই সে দেখেনি। শুধু খাবারের সময় একজনই আসতো, সেও মাস্ক পরিহিত। মৃত্তিকা এখন বুঝতে পারছে ঢাকার বাইরে এই অচেনা জায়গায় কাউকে না বলে আসাটা তার সবচেয়ে বোকামো। এখন আর কিছুই তার হাতে নেই। মৃত্তিকা আস্তে আস্তে মৃত্যুর প্রহর গুনছে। সে এখন তার জীবনের আশা ছেড়ে দিয়েছে। আদিবের কাছ থেকে হয়তো আর ক্ষমা চাওয়া হবে না। তার একমাত্র মা হয়তো মৃত্তিকাকে না পেয়ে পাগল প্রায়। তিনি তো এমনিতেই নরম মনের। এর উপর তার মেয়ে নিখোঁজ হওয়ার সংবাদ শুনলেই কি করে থাকবে তা ভাবতেই মৃত্তিকার খারাপ লাগছে। অন্তত মাকে বলে আসা উচিত ছিল তার। রিনিকে শুধু বলেছিল মৃত্তিকা একটি কাজে ঢাকার বাইরে যাচ্ছে, পরে এসে সব বলবে। মৃত্তিকা চোখ বন্ধ করতেই ঈশানের চেহারাটা তার চোখের উপর ভাসতে লাগলো। মৃত্তিকা বিড়বিড় করে উঠল, ঈশান ভাই। ঈশান ভাইয়ের কথা ভাবতে গিয়েই তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে তার ঈশান ভাইয়ের কথা অমান্য করেছে। তিনি মৃত্তিকাকে প্রয়োজন ছাড়া কোনো কাজে হোস্টেল থেকে বের হতে বারণ করেছিল। ঈশান ভাই কি জানে মৃত্তিকা নিখোঁজ হওয়ার ব্যাপারে? তিনি কি মৃত্তিকাকে খুঁজতে আসবে? হঠাৎ বাইরে থেকে কয়েকজনের আওয়াজ আসতে মৃত্তিকা বুঝতে পারলো তাকে আটকে রাখা এই রুমটিতেই বোধহয় আসছে। তাহলে এতদিনে মৃত্তিকা তাদের উদ্দেশ্য সম্পর্কে হয়তো জানতে পারবে। মানুষগুলো রুমে ঢোকার আগেই দরজার বাহিরে দাঁড়িয়ে পড়লো। একজন আগে আগে ঢুকে মৃত্তিকার চোখ বেঁধে দিল। এরপর তা বাকি মানুষগুলো ঢুকলো। মৃত্তিকা পায়ের আওয়াজ শুনে বুঝতে পারলো এখানে অনেকজন। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠলো। এই লোকগুলো এখন মৃত্তিকার সাথে কিছু করতে আসলেও মৃত্তিকা পেরে উঠবে না। মৃত্তিকা দুর্বলভাবে তাদের কথোপকথন শুনতে লাগলো। এইটাকে কি করা যায়? ঈশানের বউ না? এটাকেই তো খুঁজছিলাম। সে ধোকা দিচ্ছিল আমাদের। কি করা যায়? অন্য মেয়েগুলোকে যেমন করা হয় এটার সাথেও সেটাই হবে। এটাকে একটু স্পেশাল ভাবে পাঠানো হবে। এর পরপরই সবাই হেসে উঠল। মৃত্তিকা কিছুই করতে পারলো না, চুপচাপ শোনা ছাড়া। সেখান থেকে সেদিনের বাসে মৃত্তিকার পাশে বসা ছেলেটারও আওয়াজ শুনতেই মৃত্তিকা যা বুঝার বুঝে ফেললো। তবে তাই হোক। এইটাকে শেষবারের মতো এখানে ভালো মতো খাইয়ে দে। এরপর এত ভালো খাবার নাও পেতে পারে। বস, মেয়েটা কয়েকদিন ধরে তেমন কিছু খাচ্ছে না, শুধু পানি ছাড়া। আজকে রাতে ওর ফ্লাইট, না খেলেও জোর করে খাইয়ে দিবি। বসের টার্গেট
বলে কথা, এইটা আমাদের জন্য অনেক মূল্যবান সম্পদ, এটার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এরপর 32 নাম্বার রুমের মেয়েগুলোকে খাইয়ে দিবি, খাওয়ার পর স্পেশাল পানীয় খাইয়ে দিবি। আচ্ছা ভাই। এরপর রুমটা আগের মতোই নিস্তব্ধ হয়ে গেল। হয়তো লোকগুলো চলে গেছে। এই লোকগুলোর কথোপকথন শুনে মৃত্তিকা বুঝতে পারলো সে খুব বিশ্রীভাবে ফেসে গেছে। হয়তো এই ফাঁদ থেকে আর বেরো হতে পারবে না। 32 নাম্বার রুমে আরো মেয়ে আছে, তার মানে নারী পাচার। মৃত্তিকার গা রাগে রিরি করে উঠলো। আরো অনেক অসহায় মেয়ে এখানে আটকে আছে, ওদের মনের অবস্থা হয়তো আরো করুণ। মৃত্তিকার নিজের চিন্তা হচ্ছে না, কিন্তু মেয়েগুলোর জন্য বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা, ওরা ঈশান ভাইয়ের কথা কেন বলল? ঈশান ভাই কি ওদের চেনা পরিচিত? তাহলে ঈশান ভাই কি জানতে পারবে মৃত্তিকা এখানে আটকে পড়েছে? ঈশান ভাই কি মৃত্তিকাকে বাঁচাতে আসবে? না, উনি কিভাবে আসবে? উনি তো এই দেশেই নেই। তাহলে কি মৃত্তিকা শেষবারের মতো আর কাউকেই দেখতে পারবে না? মৃত্তিকা ডুকরে কেঁদে উঠল। তার মা, বড় মা, ঈশান ভাই, রেনি, আদিব সবার কথা ভীষণ মনে পড়ছে। দরজা খোলার আওয়াজে মৃত্তিকার কান খাড়া হয়ে গেল। বুঝতে পারলো কেউ একজন তার জন্য খাবার নিয়ে এসেছে। মৃত্তিকা ভেবেছিল খাবার নিয়ে আসা লোকটাকে সুযোগ বুঝে মেরে বেরিয়ে যেতে চেষ্টা করবে। বাকিটা কপালে যা লেখা থাকে তাই হবে। লোকটা এসে মৃত্তিকা চোখ খুলে দিতে মৃত্তিকা নিরাশ হলো। আজ লোক একসাথে 2 জন আসছে। হয়তো আজকে শেষ দিন বিদায় একটু বেশি সিকিউরিটি রাখছে। মৃত্তিকা খেতে না চাইলে একটা লোক এসে তার গাল টিপে ধরলো। বাইরের পরপুরুষ মৃত্তিকার গায়ে হাত দেওয়ায় মৃত্তিকা আটকা অবস্থায় গা দিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে লোকটার মুখের উপর থুতু দিল। এতে লোকটা রেগে গর্জন করে মৃত্তিকার দিকে এগিয়ে আসতেই অন্যজন লোকটাকে আটকে ফিসফিস করে কিছু একটা বলতেই লোকটা শান্ত হয়ে গেল। কিন্তু মৃত্তিকা লোকটার চোখ দেখে বুঝলো ওরা চাপা রাগ তবুও কমেনি। মৃত্তিকা নিজেই খাবারের প্লেট এগিয়ে নিয়ে খেতে লাগলো। সে বুঝতে পারলো এখন খেতে না চাইলে লোকগুলো তার গায়ে হাত দিতে চাইবে, কিন্তু মৃত্তিকার জীবন থাকতে এমন কিছু সে মোটেও হতে দিবে না। সে ঈশানের অর্ধাঙ্গিনী, একমাত্র ঈশানই ছুতে পারবে মৃত্তিকাকে। মৃত্তিকা খাওয়া শেষ করতে অন্য একটা লোক এক গ্লাস পানি এগিয়ে দিল। মৃত্তিকা বুঝতে পারলো এই পানীয় জাতীয় এটাতেই সব ভেজাল। কিছুক্ষণ আগে ওই লোকগুলোর মুখ থেকে শুনেছিল খাওয়ার পর স্পেশাল পানীয় খাওয়াতে। হয়তো এই পানি খেয়ে সবাই জ্ঞান হারিয়ে ফেলবে, যাতে রাতে তাদের মেয়েগুলোকে পাচার করতে কোনো অসুবিধা না হয়। মৃত্তিকা কোনো মতেই খাবে না এই পানি, কিন্তু লোকগুলো বারে বারে তাকে দিকে এগিয়ে আসছে। জানা সুযোগ পেলেই মৃত্তিকার শরীরে হাত দিতে চাচ্ছে। মৃত্তিকা আর আটকানো চেয়ার দিয়ে একজনকে ধাক্কা দিতে অন্যজন এসে তার মুখ আটকে ধরতেই আরেকজন পানিগুলো তার মুখে ঢেলে দিল। এতে মৃত্তিকা না চাইতেও খেতে হলো। লোকগুলো মৃত্তিকাকে আগের মতো আটকে দিয়ে বেরিয়ে গেল। মৃত্তিকা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে। চোখগুলো বারবারে খুলে রাখতে চাইলেও ব্যর্থ হচ্ছে। তার চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি পড়ছে। তার বুঝি শেষবারের মতো পরিবারকে আর দেখা হলো না। সে বুঝি হেরে যাচ্ছে। মৃত্তিকাকে বাঁচাতে ঈশান ভাই কি আসবে না? চোখ বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে মৃত্তিকার নাকে একটি সুগন্ধ আসতেই সে তাড়াতাড়ি চোখ খুলে উত্তেজিত হয়ে উঠল। মৃত্তিকা আপন মনে বিড়বিড় করে অস্থির দৃষ্টিতে আশেপাশে তাকালো। ঈশান ভাই বলেই বিড়বিড় করে আশেপাশে কিছু খুঁজতে লাগলো। চারদিকে তাকিয়ে সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু তার আশা এখানে ঈশান ভাই আছে। এই পারফিউমের সুগন্ধটা একমাত্র ঈশান ভাইয়ের কাছ থেকে আসে। মৃত্তিকা যেন আশার আলো খুঁজে পেল। তার ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠল। তার মন বলছে এখানে আশেপাশে কোথাও ঈশান ভাই আছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন মৃত্তিকাকে কেউ নিতে আসলো না, তখন সে হতাশ হয়ে পড়ল। হয়তো একই পারফিউম এখানের মধ্যে কেউ একজন ব্যবহার করে, আর তার চেয়ে বড় কথা ঈশান ভাই দেশেই তো নেই। এইসব ভাবতেই মৃত্তিকার আশার আলো নিভে গেল। দুর্বলতা তাকে আরো বেশি গ্রাস করে নিল। পানি জাতীয় ওষুধটার হয়তো কাজ হয়ে যাচ্ছে। মৃত্তিকার চোখ বন্ধ হয়ে পড়ে যাওয়ার সময় ঝাপসা চোখে দেখলো তার রুমটার দরজা দিয়ে আলো ঢুকছে। হয়তো কেউ একজন এসেছে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল মৃত্তিকার। তাহলে কি হার মেনে নিল সে? মৃত্তিকা আধো আধো চোখ খুলতেই দেখলো রিনি তার এক হাত ধরে মাথার পাশে বসে আছে, আর একটু দূরেই চিন্তিত মুখে সিয়া দাঁড়িয়ে আছে। মৃত্তিকা চারদিকে তাকিয়ে হঠাৎ উত্তেজিত হয়ে বসতে নিতেই হাতের ব্যথায় ছটফট করে উঠল। আরে আস্তে, এভাবে তাড়াহুড়ো করছিস কেন? আমি এখানে কিভাবে এলাম? আমি তো একটা অন্ধকার বন্ধ রুমে ছিলাম। কে আনলো আমায়? উত্তেজিত কণ্ঠে এক নাগাড়ে বলে উঠল মৃত্তিকা। বদ্ধরুম মানে? তুই তো ঢাকার বাস স্টেশনে বেহুশ হয়ে পড়েছিলি। পরে কেউ একজন তোর ব্যাগ থেকে মোবাইল নিয়ে সিয়াকে কল দেওয়াতে সে গিয়েছিল ওখানে। পরে আমি আর সিয়া মিলে তোকে এখানে এনেছি। বাবা ফুপিকে বলেছি তুই অসুস্থ, তাই হোস্টেল থেকে নিয়ে এসেছি। আগে বল, তুই বাস স্টেশনে কি করছিলি?
আমাকে এর কয়েকদিন আগে মেসেজ দিয়েছিলি, সেটা আমি খেয়াল করিনি। মৃত্তিকা স্তব্ধ হয়ে রিনির দিকে তাকিয়ে রইল। এসব কি বলছে ওরা? মৃত্তিকা তো একটা রুমে আটকা ছিল, ওখানে সব কথাও স্পষ্ট শুনেছিল যে তাকে সেদিন রাতে ফ্লাইটে বাইরের দেশে পাচার করবে, কিন্তু এরা কি বলছে এসব? কি বলছিস এইসব? হ্যাঁ রে। সিয়া এগিয়ে এসে মৃত্তিকার কথার জবাব দিল। তোদের কোথাও ভুল হচ্ছে, আমাকে একটা রুমে আটকে রাখা হয়েছিল। শোন, তোর মাথায় অতিরিক্ত প্রেশার পড়ায় আজে বাজে বক। লাইট অফ করে কিছুক্ষণ ঘুমো, তাহলে দেখবি ভালো লাগবে। মাঝরাতে এসব আজে বাজে বকিস না। রিনি মৃত্তিকার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল। রিনির কথার সাথে তাল মিলিয়ে সিয়াও একই কথা বলে উঠতেই মৃত্তিকা ঝটকা মেরে রিনির হাত সরিয়ে চিৎকার করে উঠল। তোরা কি মনে করছিস আমি পাগলামি করছি? তার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না। আমরা কেউই বলছি না যে তুই পাগলামি করছিস, আমরা বলছি তোর মাথায় বেশি প্রেশার পড়ার কারণে মাঝরাতে এমন আজে বাজে বকছিস। একটু ঘুমা, সকালে উঠে ভালো লাগবে। আমরা ফুপিকে অনেক কষ্টে রাতে রুমে পাঠিয়েছি ঘুমানোর জন্য, তিনি তোর চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। তুই এসবের কিছুই ফুপি বা বাবাকে বলিস না, তাহলে ওরা আরও অসুস্থ হয়ে পড়বে। এখন একটু ঘুমো, দেখবি সকালে ভালো লাগবে। চল সিয়া। বলেই রিনি আর সিয়া লাইট অফ করে রুমের দরজা আটকে দিয়ে বেরিয়ে গেল। মৃত্তিকা স্তব্ধ হয়ে অন্ধকারেই বসে রইল। কেউ ওর কথা বিশ্বাস করছে না। আচ্ছা, সেদিন কি হয়েছিল মৃত্তিকার সাথে? সে তো ওই বদ্ধ রুম থেকে চেয়েও পালাতে পারেনি। সেদিন রাতে মৃত্তিকার ফ্লাইট ছিল, আর ওই 32 নম্বর রুমের মেয়েগুলোর কি অবস্থা? ওরা কি পালাতে পেরেছিল, নাকি পরিবারের মায়া ত্যাগ করে মানুষের পণ্য বস্তু হিসেবে অন্য দেশে পাড়ি জমিয়েছে? মৃত্তিকার হুট করে বুকটা মোচড় দিয়ে উঠল মেয়েগুলোর জন্য। মৃত্তিকা তো বাঁচার আশা ছেড়েই দিয়েছিল, মেয়েগুলো তো কোনো পরিবারের আদরের মেয়ে হতো, তাদের এই অবস্থা। আচ্ছা, মৃত্তিকাকে কি কে বাঁচিয়েছে? সে বেহুশ হয়ে যাওয়ার আগে কেউ একজন সেই রুমে ঢুকতে দেখেছিল। সে সময় মৃত্তিকা তো ধরেই নিয়েছিল তার বোধহয় দিন শেষ। তাকে কেউ একজন তাদের কথা অনুসারে নিতে এসেছিল। এরপর চোখগুলো আর চেয়েও খুলে রাখতে পারলো না। তাদের তীব্র নেশার ফলে মৃত্তিকার চোখ বন্ধ হয়ে এসেছিল। এরপর আর কিছু মনে ছিল না মৃত্তিকার। কিন্তু কিভাবে মৃত্তিকা স্টেশনে গিয়েছিল? উফ, মৃত্তিকা আর ভাবতে পারছে না, মাথাটা চেপে ধরে বসে রইল। আস্তে আস্তে মাথার তীব্র যন্ত্রণায় মৃত্তিকা শুয়ে পড়ল। সকালবেলায় রুমি আহমেদ ঘুম থেকে উঠে আগে মৃত্তিকার রুমে গেল। রুমে ঢুকতেই বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখলো মৃত্তিকাকে। তিনি মৃত্তিকার বিছানার দিকে এগিয়ে মেয়ের মাথার পাশে বসলো। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে তাকিয়ে রইল। শফিকের এই একটা মাত্র অস্তিত্বকে সে সবসময় আগলে রাখার চেষ্টা করে। আর যদি শফিক বেঁচে থাকতো, তাহলে এই মেয়ের অসুস্থতা বোধহয় প্রাণটাই দিয়ে দিত। ছোটবেলায় মৃত্তিকার ছোট ছোট হাতগুলো ধরে সবসময় আদরমাখা কণ্ঠে রুমি আহমেদকে ইশারা করে বলতো। রুমি আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেললেন। আফসোস, সফি বাবার একটা শোনার আগেই পরপারে পাড়ি জমিয়েছে। সফি থাকলে কি যে খুশি হতো। একদম বাচ্চাপনা স্বভাব ছিল শফিক আহমেদের, অথচ আজ সে আকাশের তারা। কে যেন তার ভালোবাসাকে চিরতরে রুমি আহমেদের কাছ থেকে কেড়ে নিল। এখনো ভুলতে পারেনি রুমি আহমেদ। রুমি আহমেদও একা পথ চলা শিখে গিয়েছে। তার চলতে হাজার কারো প্রয়োজন পড়ে না। মৃত্তিকা চোখ খুলতেই দেখলো তার মা জানলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টি ঝাপসা। মৃত্তিকা একটা মলিন শ্বাস ফেললো। তার মাকে সে প্রায় সময় এরকম অবস্থায় আবিষ্কার করে। মৃত্তিকা জানে এখন তার মা বাবার স্মৃতি স্মরণ করছে। যতবারই মৃত্তিকা অসুস্থ হয়ে পড়বে, ঠিক ততবারই রুমি আহমেদ মৃত্তিকার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে কোথায় জানি হারিয়ে যায়। প্রথম মৃত্তিকা বুঝতে না পারলেও সময়ের সাথে সাথে এখন বুঝতে শিখেছে তার মা এখনো বাবাকে ভুলতে পারেনি। পারবেই বা কি করে? তাদের যে প্রেমের বিয়ে ছিল, বিয়ের 3 বছরের মাথায় মৃত্তিকার 1 বছর বয়সেই একদিন তার বড় ভাই লুৎফর আহমেদ খবর আনলো শফিক আহমেদ মারা গিয়েছে। কে বা কারা যেন মৃত্তিকার বাবাকে হত্যা করে লাশ গায়েব করে ফেলেছে। বাবার কোনো স্মৃতি মৃত্তিকার মনে নেই, মনে থাকবেই বা কিভাবে? তখন যে মৃত্তিকা অনেক ছোট ছিল। বাবার আদর কি জিনিস মৃত্তিকা কোনোদিন জানতেই পারেনি। কিন্তু তার বড় মামা ঈশান ভাইয়ের বাবা সবসময় মৃত্তিকাকে আগলে রাখতো। তিনি অনেক আদর যত্ন করতেন মৃত্তিকাকে। বাবার জায়গা নিতে না পারলেও যথেষ্ট খেয়াল রাখতেন মৃত্তিকার। তাই বাবাকে তেমন একটা মনে পড়েনি মৃত্তিকার। কিন্তু মাঝে মাঝে মায়ের এমন খামখেয়ালি স্বভাবের জন্য বাবাকে ভীষণ করে মনে পড়ে। মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। মা। রুমি আহমেদের হঠাৎ হুঁশ ফিরতেই তিনি মৃত্তিকার দিকে তাকালো। হ্যাঁ রে মা, কেমন লাগছে এখন তোর? ভালো মা। শরীরের খেয়াল রাখবি না? হোস্টেলে তো আমি দেখি না কি খাস না খাস, না খেয়ে এই অবস্থা করেছিস শরীরে। কয়েকদিন পড়াশোনা বাসায় বসে কর, ভালো লাগলে হোস্টেলে যাস। এখন আমি কিছু নিয়ে আসি,
খেয়ে ওষুধ খেয়ে নিবি চুপচাপ। কথাটা বলে রুমি আহমেদ তড়িঘড়ি করে উঠতে নিতে মৃত্তিকা হাত ধরে ফেললো। মা, আমি এখন পুরোপুরি সুস্থ, তুমি এত প্রেশার নিও না তো। একদম চুপ। হোস্টেলে এমন করেই রোগ বাঁধিয়েছিস, ভাগ্যিস শিয়া ছিল, নাহলে এইভাবেই পড়ে থাকলেও তো আমি জানতে পারতাম না। কথাটা বলেই তিনি বেরিয়ে যেতে নিলে দরজা দিয়ে রিনিকে খাবার নিয়ে ঢুকতে দেখে থেমে গেল। ফুপি, তুমি মৃত্তিকাকে নিয়ে এত ভেবো না তো, ওর জন্য আমি আছি। তুমি গিয়ে কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও, সকাল থেকে তো এখানেই পড়ে আছো। রিনি জোর করে রুমি আহমেদকে খেতে পাঠিয়ে দিল। রুমি আহমেদ যেতে রিনি খাবারের প্লেট নিয়ে মৃত্তিকার দিকে এগিয়ে গেল। আমি খেতে পারবো, আমাকে দেয়। মৃত্তিকা রিনির থেকে প্লেট এগিয়ে নিতে চাইলে রিনি না দিয়ে নিজেই খাবার খাইয়ে দিতে লাগলো মৃত্তিকাকে। তুই আগে পুরোপুরি সুস্থ হ, তারপর খাইস। রিনি রুটি ছেড়ে মৃত্তিকার মুখে পুরে দিতে দিতে বলল, তোর কি মনে হয় আমি অসুস্থ? তাই নয় তো কি, তাহলে স্টেশনে গিয়ে এভাবে কেউ বেহুশ হয়ে পড়ে থাকে নাকি? তোরা আমার কথা কেউ বিশ্বাস করছিস না। আমাকে কিডন্যাপ করা হয়েছিল আর আমাকে ওরা সেদিন রাতে বাইরের দেশে পাচার করে দিতে চেয়েছিল। এরপর কি হয়েছিল আমি আর জানি না। আচ্ছা, যা বিশ্বাস করলাম, কিন্তু ওরা তোকে কিডন্যাপ করে পাচার না করে স্টেশনে কেন রেখে গেল? সিয়া কয়েকদিনের জন্য তার বাড়ি গিয়েছিল, আসার পথে কলার সাথে সে স্টেশনে গিয়ে তোকে পেল। মৃত্তিকা আবারও কিছু বলতে নিতেই সিয়া তৈরি হয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, শোন মৃত্তিকা, তুই ইদানিং সারাদিন পড়াশোনা বেশি করছিস, তাই মাথায় অতিরিক্ত প্রেশার পড়ার ফলে এমন করছিস। এসব ভুলে যা, কয়েকদিন বাসায় থাক, আমি তোকে নোট দিয়ে যাবো, পরে সুস্থ হলে হোস্টেলে যাইস। আমি যাই, ক্লাস আছে, তুই নিজের খেয়াল রাখিস। বলে মৃত্তিকাকে কিছু বলতে না দিয়ে সিয়া তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। মৃত্তিকা একটা মলিন দীর্ঘশ্বাস ফেললো। তার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না, কাউকে সে বোঝাতে পারছে না। সে এখনো বুঝে উঠতে পারছে না কেন তারা মৃত্তিকাকে আগের জায়গায় রেখে গেল। এখন মৃত্তিকা পুরোপুরি সুস্থ, তবে ওই ঘটনাটা এখনো তাকে ঘুরে ঘুরে খায়। তবুও সে মাথা থেকে ঝেড়ে পড়াশোনায় মন দিতে চায়। এতদিন সে মা রিনিদের জোরাজুরিতে বাসায় ছিল, প্রতিদিন সিয়া এসে বা মোবাইলের মাধ্যমে নোট পাঠিয়ে দিত। কিন্তু মৃত্তিকা আজ আর মানবে না, তার হোস্টেলে ফিরে যেতে হবে। অনেক পড়া এখনো বাকি। এমনিতেও ঈশান ভাইয়ের কথার অনেক অমান্য করে ফেলেছে, এখন থেকে আর করবে না। যথারীতি ব্যাগ গুছিয়ে বের হওয়ার আগেই রিনির সাথে ড্রয়িং রুমে খেতে বসতেই দেখলো আরশি রুম থেকে ব্যাগ নিয়ে বের হচ্ছে। মনে হচ্ছে অনেক দিনের জন্য কোথাও যাচ্ছে। আরশির পেছন পেছন তার বাবা মা বের হচ্ছে। তার মা আসলে মুখ ঢেকে চোখের পানি দিয়ে মেয়েকে বিদায় দিচ্ছে। মৃত্তিকা আর রিনি কিছুই বুঝলো না হঠাৎ কোথায় যাচ্ছে আরশি। আরশির পরিবার ঈশান ভাইয়ের বিয়ে ভাঙার পর থেকে বাসার কারোর সাথে তেমন কথা বলে না, যার ফলে আজ সে কোথায় যাচ্ছে সেটা মৃত্তিকা রিনি ধরতে পারছে না। আরশি দেশের বাইরে পড়াশোনা করে, তার বিয়ে উপলক্ষে খুশিতে দেশে এসেছিল। সে আগে থেকে ঈশানকে পছন্দ করত, ভেবেছিল বিয়ের পর আর দেশের বাইরে যাবে না, এখানেই বাকি পড়াশোনা শেষ করে ফেলবে। কিন্তু তা তো আর হলো না। আরশি দরজার সামনে গিয়ে রিনির দিকে এগিয়ে এলো। আমি যাই রিনি, ভালো থাকিস। কই যাচ্ছ আরশি আপু? রিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আরশি ছলছল চোখে মলিন হাসলো। আরশির এই মলিন হাসি দেখে মৃত্তিকার বুকটা মোচড় দিয়ে উঠলো। সে জানে এই হাসির পেছনে কতটা বেদনা লুকিয়ে আছে। মৃত্তিকা আরশির জন্য ভীষণ খারাপ লাগছে, কিন্তু মৃত্তিকার কিছুই যে করার ছিল না তখন। ছোটকাল থেকে আরশি রিনি মৃত্তিকাকে বড় বোনের মতো আগলে রাখতো। ভিন দেশে যাওয়ার পরেও রিনি মৃত্তিকার প্রতি আরশির ভালোবাসা একটুও কমেনি। আরশি অনেক আগে থেকে ঈশানকে পছন্দ করত, কিন্তু কোনোদিন মুখ ফুটে লজ্জায় বলতে পারেনি। আগে যেখানে ছিলাম এখন আবার সেখানেই পাড়ি জমাচ্ছি। আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইংল্যান্ড? রিনির চেহারায় বিস্ময়ের সাথে মৃত্তিকাও অবাক দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে রইল। হ্যাঁ রে, তুমি তো আর যাবে না বলছিলে ওখানে। যার জন্য আসলাম তাকেই পেলাম না, এখানে থেকে আর লাভ কি বল? চেষ্টা করবো আর না আসার এখানে। আমি যে এত তাড়াতাড়ি অনুভূতিটা ভুলতে পারবো না, চোখের সামনে এগুলো সহ্য করতে পারবো না। অনেক আগে থেকে সেখানে একবারের জন্য থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভেবেছিলাম এই বিয়ের পর এখানেই থেকে যাব। পাপা মাম্মাও কয়েক মাসের মধ্যে আমার এখানে চলে আসবে একেবারের জন্য। আশা করি সমস্যা হবে না, দোয়া করিস আমার জন্য। আরশি মৃত্তিকার দিকে আর চোখে তাকিয়ে রিনির উদ্দেশ্যে জবাব দিল। এরপর চলে যেতে নিলে মৃত্তিকা কি বুঝে আরশিকে গিয়ে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আরশি আপু, তুমি আমাকে বড় বোনের মতো সবসময় আগলে রেখেছিলে। তুমি আমার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। তোমার চোখের পানি দেখে আমার বুক চিন চিন ব্যথা অনুভব হচ্ছে। সেদিন আমার কোনো দোষ ছিল না আপু। আমাকে দরকার হলে ছোটবেলার মতো মেরে কেটে শাসন করো, তবুও আমার সাথে কথা না বলে থেকো না আপু, প্লিজ। এই পাগলি, বড় বোনে কোনোদিন ছোট বোনের কথায় রাগ করে থাকতে পারে? এখানে তো তোর দোষ নেই।
সেদিন আমি রাগের মাথায় সবার সাথে সাথে তোকেও দোষারোপ করেছি, কিন্তু কয়েকদিন যেতেই বুঝেছি সেখানে তোর কোনো দোষ ছিল না, সব আমার নিয়তি। ঈশান হয়তো আমার কপালে ছিল না, তাই তো এত আয়োজনের পরেও আমি তাকে পেলাম না। আপু, আমাদের ছেড়ে আবার চলে যাচ্ছ যে? আমার যে যেতেই হবে, তোরা নিজেদের খেয়াল রাখিস। ভালো থাকিস বোন, তোদের উপর আমার কোনো রাগ নেই। আমি যাই রে। কথাটা বলেই আরশি রিনি মৃত্তিকাকে দুহাতে জড়িয়ে ধরে এরপর একে একে সবার সাথে আলাপ শেষ করে বেরিয়ে পড়লো বাসা থেকে। মৃত্তিকা আরশি যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। মৃত্তিকা না চাইতে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছে বোধহয় আরশিকে। আরশি যেতে রিনি মৃত্তিকার কাঁধে হাত রেখে খাবারের দিকে ইশারা করলো। মৃত্তিকা চুপচাপ খাওয়া শেষ করলো। এরপর রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে। ব্যাগ নিয়ে মাকে আর বাসার বাকি সবাইকে বলে বেরিয়ে পড়লো বাসা থেকে। রিনি সাথে আসতে চেয়েছিল, কিন্তু মৃত্তিকা যেতে পারবে বলে চলে এসেছিল। রিনি আবারও এত পথ কষ্ট করে আসবে যাবে সেটা মৃত্তিকা চায়নি। কেটে গেল আরো কয়েকটা দিন। সময় চলে যাচ্ছে আপন গতিতে। মৃত্তিকা নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত এখন। আদিবের চিন্তা মাথা থেকে ঝেড়ে পড়াশোনায় মন দিয়েছে। আর কোনো অঘটন সে চায় না। ঈশানের আদেশ মেনে চলার চেষ্টা করছে। এখন সে ঈশানের অর্ধাঙ্গিনী, না চাইলেও ঈশান তার স্বামী। স্বামীর কথা মেনে চলা উচিত। আজ ক্লাস আছে, তাই মৃত্তিকা সকাল সকাল উঠে কিছু বানিয়ে খেয়ে নিল। আর বাকি কিছু সিয়ার জন্য রেখে দিল। সিয়া তার গ্রামের বাড়ি গিয়েছে কিছুদিনের জন্য। গ্রামে তার চাচাতো বোনের বিয়ে। মৃত্তিকাকে কাল রাতের দিকেই বলেছিল সে হোস্টেলে ফিরে আসার উদ্দেশ্যে রাত 10টায় বাসে উঠেছে। মৃত্তিকা তৈরি হয়ে ক্লাসে যাওয়ার আগে সিয়াকে কল করার উদ্দেশ্যে মোবাইল হাতে নিতেই স্ক্রিনে সিয়ার নাম ভেসে উঠল। তা দেখে মৃত্তিকা মুচকি হাসলো। মেয়েটাকে মাত্রই কল করতে মোবাইল নিয়েছিল। মৃত্তিকা ব্যাগ নিয়ে বের হয়ে রুমের দরজা আটকাতে আটকাতে সিয়ার কল রিসিভ করলো। হ্যাঁ রে শিয়া, কই তুই? ঢাকায় এসে মিত্তি তোকে। শ্রিয়া মৃত্তিকাকে পুরো কথা শেষ করতে না দিয়েই হাঁপাতে হাঁপাতে উত্তেজিত কণ্ঠে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু বেশি উত্তেজনার কারণে কথা সম্পূর্ণ করতে পারছে না। মৃত্তিকা ভ্রু কুঁচকে সিয়ার কথা বোঝার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি বুঝতে ব্যর্থ হচ্ছে। মেয়েটার আজ কি হয়েছে? শিয়া, কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা। কি বলতে চাচ্ছিস? আমার তো তোকে গুরুত্বপূর্ণ সিয়া হাঁপাতে লাগলো। আচ্ছা, তুই এসে রিল্যাক্স হয়ে বলিস। এত কষ্ট করে বলতে হবে না। আমি ক্লাসে যাচ্ছি, তোর মুখ থেকে এসে সব শুনবো। সাবধানে। মৃত্তিকার কথার মাঝখানে অপর পাশ থেকে কল কেটে গেল। দ্বিতীয়বার কল লাগাতে মোবাইল বন্ধ শোনালো। মৃত্তিকা তা দেখে মাথা নেড়ে আপন মনেই ফাগলি বলে বিড়বিড় করে উঠল। মেয়েটাও বাসা থেকে এত দূর আসতেছে, অথচ মোবাইলটা ঠিকমতো চার্জ দিয়েও আনতে পারলো না। কথার মাঝখানে সিয়ার মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় আজকের নতুন ব্যাপার নয়। যখন থেকে সিয়ার সাথে পরিচয় মৃত্তিকার, তখন থেকেই এমন। মেয়েটা কোনো সময় মোবাইলে পুরোপুরি চার্জ দিয়ে রাখতোই না। প্রথম মৃত্তিকার বিরক্ত লাগলেও সময়ের সাথে সাথে সয়ে গেছে। সে আর কিছু না ভেবে মোবাইলটা ব্যাগে রেখে রুম লক করে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ক্লাস শেষ করে মৃত্তিকা রুমে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে কিছু খাওয়ার উদ্দেশ্যে গেল। সকালে সিয়ার জন্য যা খাবার বানিয়ে রেখে গিয়েছিল সেসব আগের মতোই আছে দেখতেই মৃত্তিকার টনক নড়ল। সিয়া কি এখনো আসেনি? সকাল পেরিয়ে দুপুর গড়ালো, কিন্তু মেয়েটার আসার নামগন্ধই নেই। এতক্ষণ তো লাগার কথা নয়। সিয়ার গ্রামের বাড়ি ঢাকার বাইরে, অন্য জেলাতে হওয়াতে বাসে করে যেতে হয়। সর্বোচ্চ 7 ঘন্টা লাগে স্টেশনে পৌঁছাতে। এরপর স্টেশন থেকে হোস্টেলে ফিরতে 8 ঘন্টার মতো লাগে। আজ এখনো এলো না কেন ভাবতে পারছে না মৃত্তিকা। সে তাড়াতাড়ি সিয়াকে কল করার উদ্দেশ্যে মোবাইল হাতে নিতেই দেখলো ঠিক সে সময় সিয়ার নাম ভেসে উঠেছে। মৃত্তিকা মোবাইল রিসিভ করে কড়া ভাষায় কিছু বলতে নিতেই অচেনা কারো কণ্ঠস্বর শুনে থমকে গেল। মৃত্তিকা ভ্রু কুচকে কান থেকে মোবাইল নামিয়ে দেখলো, না, এটা সিয়ারই নাম্বার, কিন্তু অচেনা মানুষের কণ্ঠ কেন? মৃত্তিকা ভ্রু কুচকে মোবাইল কানে ধরতেই ওপাশ থেকে কিছু একটা বলতেই মৃত্তিকা স্তব্ধ হয়ে গেল। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি কি মৃত্তিকা, মানে এই মোবাইলের মালিকের বেস্ট ফ্রেন্ড? এই মোবাইলের মালিকের অনেক বড় অ্যাক্সিডেন্ট করছেন, ওনার এখন অনেক ক্রিটিক্যাল অবস্থা। মোবাইলটা এতক্ষণে একটু চার্জ হওয়াতে কল লিস্টে আপনার নাম্বার আগে পেয়ে কল দিয়েছি। মৃত্তিকার কান দিয়ে এত কিছু ঢুকছে না। সে কাপা কাপা কণ্ঠে বলে উঠল, কোন হাসপাতালে আছে? জি, আমি অ্যাড্রেস মেসেজ করছি, আপনি ওনার পরিবারকে খবরটা দিয়ে দিন, ওনার অবস্থা অনেক ক্রিটিক। মৃত্তিকা আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না। সে মোবাইল নিয়ে কোনো মতেই তড়িঘড়ি করে ওভাবেই বেরিয়ে পড়লো। হাসপাতালে গিয়ে পৌঁছাতেই মৃত্তিকা সিয়ার ওখানে দৌড়ে গেল। মৃত্তিকা যেতেই ডাক্তাররা মৃত্তিকার সাইন নিয়ে সিয়াকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে ফেললো। অবশ্য ডাক্তাররা আগে পরিবারকে খুঁজেছিল, কিন্তু অবস্থা বেশি ক্রিটিক্যাল হওয়ায় মৃত্তিকা ডাক্তারদের বেশি জোর করাতে ওরা অপারেশনের ব্যবস্থা করলো।
বাইরে থেকে থিয়েটারের কাছ থেকে ভেতরে তাকাতেই সিয়াকে এরূপ রক্তাক্ত অবস্থায় দেখে ডুকরে কেঁদে উঠল। ডাক্তাররা তড়িঘড়ি করে ভেতরের পর্দাটা টেনে দিতে মৃত্তিকা থিয়েটারের বাইরে মেঝেতে বসে পড়ল। চঞ্চল সিয়াকে এমন শান্ত অবস্থায় মৃত্তিকা সহ্য করতে পারছে না। হঠাৎ খেয়াল হলো সিয়ার পরিবারকে বলা হয়নি। মৃত্তিকা তাড়াতাড়ি করে সিয়ার পরিবারকে কল দিয়ে সব জানিয়ে রিনিকে কল করে জানালো। কাঁদতে কাঁদতে মৃত্তিকা চোখ মুখ ফুলে গেছে। সে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মেঝেতে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেললো। কিছু সময় পর থিয়েটারের দরজা খোলার আওয়াজে মৃত্তিকা চোখ খুলেই দেখলো একজন ডাক্তার তড়িঘড়ি করে বেরিয়ে আসছে। সে কোনো মতে উঠে ডাক্তারের কাছে যেতেই ডাক্তার জানালো, রোগের জন্য আর্জেন্ট রক্ত লাগবে, কারণ অনেক রক্ত কমে গিয়েছে। মৃত্তিকার হঠাৎ মনে পড়লো তার আর সিয়ার রক্তের গ্রুপ মিল। তারা সবসময় সেটা নিয়ে গর্ব করে বলতো, সবাইকে বলতো ওরা দু বোন, যার ফলে সবকিছুর সাথে তাদের রক্তের গ্রুপও মিল। মৃত্তিকা উত্তেজিত কণ্ঠে ডাক্তারের উদ্দেশ্যে বলে উঠল, আমি দিব রক্ত। কিন্তু আপনাকে তো দেখতে অনেক দুর্বল লাগছে, পারবেন? হ্যাঁ পারবো। মৃত্তিকার জবাব পেতেই ডাক্তার তাড়াতাড়ি করে একটা নার্সকে ডাক দিল। নার্স আসতেই ডাক্তার আবার থিয়েটারে ঢুকে গেল। নার্স মৃত্তিকাকে একটি কেবিনে নিয়ে রক্ত নিতে মৃত্তিকাকে দুর্বলতা গ্রাস করে, যার ফলে নার্স একটি ঘুমের ওষুধ দেয় যাতে মৃত্তিকা ঘুম থেকে উঠতেই একটু সুস্থতা অনুভব করে। এরপর রক্ত নিয়ে বেরিয়ে পড়লো নার্স। নার্স মৃত্তিকার কেবিন থেকে বের হতেই কেউ একজন আড়াল থেকে দেখে সেই কেবিনের দিকে এগিয়ে গেল। আগন্তুকটি আস্তে আস্তে গিয়ে মৃত্তিকার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মলিন শ্বাস ফেলে এক দৃষ্টিতে মৃত্তিকার মুখের দিকে তাকিয়ে রইল। কতদিন পরে এই চেহারাটা দেখছি। আজকের ঘটনার জন্য আমি দুঃখিত মৃত্যু, ক্ষমা করে দিও আমায়। আমি না চাইতেও এটা করতেই হলো। তোমাকে ভীষণ ভালোবাসি মৃত্যু, চাইলেও কাছে আসতে পারি না। জানো ভীষণ কষ্ট হয় তোমার দূরে থাকতে। আচ্ছা ভালোবাসায় এত কষ্ট কেন হয় মৃত্যু? বড্ড মিস করি তোমায়। আজকে তোমার সবচেয়ে কাছের বোন সমান বান্ধবীর এরূপ অবস্থার জন্য আমি দায়ী। না চাইলেও করতে হয়েছে আমায়। ক্ষমা করে দিও আমায় মৃত্যু, আমি যে তোমায় বড্ড ভালোবাসি। আস্তে আস্তে কথাগুলো বলতে বলতেই আগন্তুকটা চোখ বেয়ে অশ্রু নির্গত হলো। আগন্তুকটা মৃত্তিকার দিকে ঝুঁকিয়ে থাকায় তার চোখের পানি মৃত্তিকার কপালে পড়লো। কপালের উপর তরল জাতীয় কিছু পড়ায় মৃত্তিকা ঘুমের মাঝে ভ্রু কুঁচকে ফেললো। তার মনে হচ্ছে কেউ যেন খুব গভীর ভাবে তার মুখের দিকে ঝুঁকে তাকিয়ে আছে। আগন্তুকটার নিঃশ্বাস মৃত্তিকার মুখের উপর আছড়ে পড়ছে, কিন্তু মৃত্তিকা চাইলেও তার চোখ খুলতে পারছে না। বারবার চাইতেও আবারও গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেল। মৃত্তিকার নড়াচড়া দেখে আগন্তুকটা চোখ মুছে উঠে দাঁড়ালো। শেষবারের মতো মৃত্তিকার মাথায় পরম আদরে হাত বুলিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। মৃত্তিকা চোখ খুলে রিনিকে তার পাশে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। তার নিজের আবার কি হলো? সে শোয়া অবস্থায় কেন? আস্তে আস্তে সবকিছু মনে পড়তেই সে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। রিনি, সিয়া কই? সিয়ার কথা জিজ্ঞেস করতে রিনি মুখ পাংশুটে করে ফেললো। শোন মৃত্যু, সিয়ার বেশি ক্রিটিক্যাল অবস্থা ছিল, যার ফলে ডক্টররা চেয়েও তার অবস্থা ভালো করতে পারেনি, তবে চেষ্টায় আছে। সোজাসুজি বল রিনি। মৃত্তিকার কথা শুনে রিনির মাথা নিচু করে ফেললো। সিয়ার অ্যাক্সিডেন্ট অনেক বেশি ভয়ঙ্করভাবে হয়েছে। ডক্টররা এমনই কল্পনা করতেছেন, শরীরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাক্সিডেন্টের মাঝে সিয়ার পেটে ছুরির আঘাত কোত্থেকে এলো কেউ ভাবতে পারছে না। আপাতত এখানেই তার চিকিৎসা চালাতে হবে। ডক্টররা আশা ছেড়ে দিয়েছে। এরপর রিনি মাথা নিচু করে আবারও বলে উঠল, আল্লাহ যদি চান তাহলে সিয়া আবারও আমাদের মাঝে ফিরে আস। রিনির কথা শুনে মৃত্তিকা যেন থমকে গেল। তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু নির্গত হতে লাগলো। তার কানে একটা মাত্রই কথা বাজছে যে ডাক্তাররা সিয়ার আশা ছেড়ে দিয়েছে। মৃত্তিকা রিনির আর বাকি কথাগুলো না শুনে দৌড়ে কেবিন ছেড়ে বেরিয়ে সিয়াকে আলাদা করে রাখা কেবিনটার সামনে গিয়ে দাঁড়ালো। পেছন পেছন রিনি এগিয়ে এলো। মৃত্তিকা আস্তে আস্তে দরজা ঠেলে কেবিনে ঢুকে সিয়ার পাশে দাঁড়ালো। সিয়ার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় ব্যান্ডেজ, শরীরে নানান জায়গায় ব্যান্ডেজ। আজ সিয়া কি শান্তভাবে শুয়ে আছে। সিয়া, এই সিয়া, ওঠ না বোন আমার, আমরা গুলশানে যাব, আড্ডা দিব অনেক। সিয়ার কোনো নড়াচড়া না দেখে মৃত্তিকা রিনির দিকে ফিরে কাপা কাপা কণ্ঠে বলে উঠল, রিনি, এই রিনি, আমার সিয়া আবারও আগের মতো আমার সাথে হেসে খেলে কথা বলবে। সে মজা করছে তাই না? তোরা দুইজন মিলে প্রতিবারের মতো আবারও আমাকে বোকা বানাতে চাচ্ছিস তাই না? আমি কিন্তু এবার আর বোকা হব না, তোদের চালাকি ধরে ফেলেছি। সিয়া ওঠ। মৃত্তিকার কথা শুনে পেছনে রিনি ফুপিয়ে উঠল। মৃত্তিকা সেদিকে পাত্তা না দিয়ে আস্তে আস্তে সিয়ার শরীরে হাত রেখে ধাক্কা দিয়ে জাগাতে চেষ্টা করলো, কিন্তু আজ আর সিয়া চোখ খুলল না। হঠাৎ কেবিনের দরজা খুলে সিয়ার মা দৌড়ে এসে মৃত্তিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তেই মৃত্তিকাও ফুপিয়ে কেঁদে উঠল। তার সিয়া আজ আর তার সাথে মজা করতে আসছে না। অধুরেই সিয়ার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
সিয়ার মায়ের বেশি কান্না দেখে তিনি তার স্ত্রীর দিকে এগিয়ে স্ত্রীকে থামানোর চেষ্টা চালাচ্ছে। সিয়ার মা কিছুক্ষণ আগেও বেহুশ হয়েছিল অন্য কেবিনে। হুঁশ ফিরতেই আবারও মেয়ের কাছে পাগলের মতো ছুটে এসেছে। একজন নার্স তাদের ডাক দিতে দিতে কেবিনের দরজা খুলে দৌড়ে এসে তাদের উপর বকাঝকা করতেই সবাই কন্দরত চোখে সিয়াকে আরেকবার দেখে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। সিয়ার মা কাঁদতে কাঁদতে আবারও বেহুশের ন্যায় হয়ে পড়ল। মৃত্তিকাও নিজেও তার আগের অবস্থায় নেই। তার বারে বারে মনে হচ্ছে এই তো সিয়া এখনই শোয়া থেকে উঠে অক্সিজেন মাস্ক ছুঁড়ে ফেলে হেসে বলে উঠবে, দেখেছো তোমাদের কিভাবে অতি সহজে বোকা বানিয়ে ফেলেছি। তখন মৃত্তিকা দৌড়ে সিয়ার দিকে রাগী দৃষ্টিতে এগিয়ে গিয়ে দুইটা থাপ্পড় লাগাতেই সিয়া মৃত্তিকাকে জড়িয়ে ধরে তার রাগ কমানোর চেষ্টা করবে। এক পর্যায়ে সফল হবে। মৃত্তিকার রাগ কমে গিয়ে হেসে দিবে। মৃত্তিকা বারবার সিয়ার কেবিনের দরজার কাছ দিয়ে সিয়ার দিকে তাকাচ্ছে, এই বুঝি সিয়া উঠে যাবে। কিন্তু আজ আর মৃত্তিকার ইচ্ছে সফল হলো না। সিয়া উঠল না, নিশ্চুপ ভাবে শুয়ে আছে। আজ আর মৃত্তিকার মন খারাপ অবস্থায় হাসাতে চেষ্টা করতে এলো না সিয়া। সিয়াকে হয়তো কেউ পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করেছে। ওই গাড়িটার ড্রাইভার পুরোপুরি সুস্থ একটু হাতে ব্যথা পেয়েছে শুধু। মানে? ড্রাইভারটার ভাষ্য মতে সিয়া দৌড়ে হাঁপাতে হাঁপাতে গাড়িতে উঠে বসেছিল। ড্রাইভারটা যাবে না বলা সত্ত্বেও সিয়া জোর করে তাড়াতাড়ি গাড়িটা চালু দিতে বলেছিল, যার ফলে ড্রাইভার অনিচ্ছা সত্ত্বেও গাড়ি ছেড়েছিল। সিয়া ড্রাইভারকে জোর করে বলার সময় ভীষণ হাঁপাচ্ছিল আর বারে বারে পেছনের দিকে কি যেন দেখছিল। সিয়া তখন অনেক ভয় পেয়েছিল। গাড়ি ছাড়ার পর সিয়া কাকে জানে কল করে কিছু বলতে চেয়েছিল, কিন্তু হাঁপানোর কারণে কথা স্পষ্ট ছিল না। ঠিক সে সময় কোথা থেকে হঠাৎ করে বিপরীত থেকে একটা বড় মালবাহী ট্রাক এসে সিয়াদের গাড়িটাকে ধাক্কা মারে, যার ফলে ড্রাইভার সামনের কাচের মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। ড্রাইভারের চোখ বোঝার আগে দেখেছিল সেই ট্রাকটা থেকে কেউ একজন তাদের গাড়ির দিকে এগিয়ে আসছিল, যার ফলে ড্রাইভার সম্পূর্ণ নিশ্চিত কেউ পরিকল্পিতভাবে সিয়াকে খুন করার চেষ্টা করেছে। এসব কি বলছিস তুই রিনি? আমার সিয়ার সাথে কার এত শত্রুতা যে তাকে প্রাণে মেরে দিতে চাইছে? আজকেই কিছুক্ষণ আগে সিয়ার সেই দিনের গাড়ির ড্রাইভারটা খোঁজ নিয়ে হসপিটালে এসে সিয়ার মা বাবাকে সব বলে গেল। না হলে ভাব, ড্রাইভারটা নিজের সামনে থেকে তেমন একটা আঘাত পায়নি, অথচ সিয়া সে পিছনে থাকার পরেও ড্রাইভারের চেয়ে বেশি আঘাত পেয়েছে। আর ডক্টররা কাল ঠিকই বলেছিল সিয়ার পেটে ছুরির আঘাত। মৃত্তিকা স্তব্ধ হয়ে হাসপাতালের করিডোরে ধপ করে বসে পড়ল। তার আপাতত কিছুই মাথায় ঢুকছে না। সে শুধু মনে প্রাণে প্রার্থনা করছে সিয়া যেন খুব তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে পড়ে। মৃত্তিকা এখনো হাসপাতালেই আছে। তার এক কথা, সে সিয়াকে একা রেখে যাবে না, না হলে সিয়া সুস্থ হয়ে মৃত্তিকার উপর অভিমান করে থাকবে। মৃত্তিকার কারণে রিনিও আর যায়নি, বাসায় ফোন করে বলে দিয়েছে। হ্যালো স্যার। কি অবস্থা ওইদিকে? স্যার আসলে আমি মরেছি, কিন্তু বেঁচে গিয়েছে ওই মেয়েটা। শেষ করে দাও। আগন্তুকটি নিজের খারাপ লাগাকে আড়ালে ঢেকে শক্ত কণ্ঠে আদেশ দিল অপর পাশের লোকটাকে। ওকে স্যার। ফোন রেখে আগন্তুকটি আকাশের দিকে তাকিয়ে একটা মলিন শ্বাস ফেলল। এই জীবনে সে অনেক হত্যার আদেশ দিয়েছে, কিন্তু আজকের মতো একটা খারাপ লাগা কাজ করেনি। তার আজ এই কথাটা বলতে গলা কেঁপেছিল। তার বড্ড খারাপ লাগছে আজ, কিন্তু সে যে নিরুপায়। সন্ধ্যা কেটে গিয়ে চারদিকে ধীরে ধীরে রাতের নিস্তব্ধতা ঘিরে ধরছে। আস্তে আস্তে দিনের আলো ঢেকে গিয়ে গুটিসুটি আধারে পরিণত হচ্ছে চারপাশ। মৃত্তিকা হাসপাতালের একটা কেবিনের সামনে দরজাতে হেলান দিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে চোখ বুজে আছে। আজ 2টা দিন কেটে গিয়েছে, অথচ সিয়ার জ্ঞান ফেরার নামগন্ধ নেই। রিনিকে মৃত্তিকা জোর করে সকালের দিকে পাঠিয়ে দিয়েছিল। মেয়েটা যেতে চায়নি, কিন্তু মৃত্তিকা জোরাজুরির ফলে বাধ্য হয়ে গেছে। আর কয়দিনই বা এখানে থাকবে? মৃত্তিকা কোথাও গিয়ে মন বসাতে পারবে না, বিদায় এখানে রয়ে গেছে। সে জানে বাসায় অথবা হোস্টেলে গেলে প্রতি পদে পদে সিয়ার কথা মনে পড়বে। তার চেয়ে এখানে সিয়ার পাশে থেকেই মনকে শান্ত রাখতে পারলেই হলো। মৃত্তিকা নিজেকে সামলে নিবে। পাশের কেবিনে সিয়ার মা দুর্বল অবস্থায় শুয়ে আছে, আর সিয়ার বাবা ভারাক্রান্ত মনে বসে আছে। তাদের একটা মাত্র মেয়ে আজ এই অবস্থা মানতে পারছে না। মৃত্তিকার আজ কেন জানি মন ভীষণ খারাপ। কেন, সেটার উত্তর মৃত্তিকার কাছে নেই। সিয়ার সাথে কাটানো সব দিনগুলো তার ভীষণ করে মনে পড়ছে। মৃত্তিকার পাশের দরজা খোলার আওয়াজ হতেই দেখলো সিয়ার কেবিন থেকে নার্স বের হচ্ছে। এই নার্সগুলোর কারণে মৃত্তিকা তার সিয়ার কাছে যেতে পারে না। আজকের সম্পূর্ণ দিন মিলে একবারও সিয়ার কাছে থেকে দেখতে পারেনি মৃত্তিকা। আজ সে সুযোগ হাতছাড়া করবে না। নার্স বেরিয়ে যেতে মৃত্তিকা আস্তে আস্তে মেঝে থেকে উঠে দরজার কাছ দিয়ে সিয়ার দিকে তাকালো। সে আস্তে আস্তে দরজা ঠেলে কেবিনে ঢুকে সিয়ার দিকে এগিয়ে গেল। শো অবস্থায় সিয়াকে দেখতে একদম নিষ্পাপ লাগছে।
কি সুন্দর লাগছে দেখতে, একদম পুতুলের মতো। শিয়া, এই শিয়া, জানিস আজ কি হয়েছে? তুই তো সারাদিন শুয়ে থাকিস, তাই বাইরের কোনো কথাই শুনতে পাচ্ছিস না। আর কয়দিন এইভাবে আমার সাথে কথা না বলে থাকবি বল? নার্সগুলো সারা দিন তোর পাশে থাকে, আমাদের একটু ঢুকে দেখতেও দেয় না তোকে। তাই আজ নার্স একটু করে বের হতেই চুরি করে ঢুকে গিয়েছি। ভালো করেছি না বল? বলতে বলতে মৃত্তিকা হেসে উঠল। সে জানে আজও সিয়া থেকে সে কোনো প্রতিউত্তর পাবে না, কিন্তু তবুও সে একের পর এক আজকের ঘটা সব কথা সিয়াকে শোনাতে লাগলো। তার আশা যদি প্রতিদিনের ন্যায় সিয়াকে মৃত্তিকা সম্পূর্ণ দিনের রুটিন না পড়ে শোনায়, তাহলে একদিন সিয়া সুস্থ হয়ে উঠে মৃত্তিকার উপর রাগ করে গাল ফুলিয়ে বলবে, আমি সুস্থ থাকলে তুই তো সম্পূর্ণ দিনের কথা আমাকে না বলে থাকতে পারতিস না, অথচ আমি অসুস্থ হয়ে পড়ে শুয়ে দেওয়ার পর তুই আমাকে তোর দিনের রুটিন শোনাসনি কেন রে? আমি শুয়ে গিয়েছি বলে, অথবা আমার কাছ থেকে কোনো উত্তর পাবি না বলে? আমি ভীষণ রাগ করেছি তোর উপর। তখন মৃত্তিকা হেসে সিয়াকে জড়িয়ে ধরলেই সিয়া হেসে দিবে। মুহূর্তের মধ্যেই সিয়ার সব রাগ ফুরুত করে উড়ে যাবে। মৃত্তিকা এসব ভাবতে ভাবতেই হাসতে লাগলো। এরপর আরো কিছু মনে পড়তেই সিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো। হঠাৎ মৃত্তিকা খেয়াল করলো সিয়া হাত নাড়াচ্ছে। মৃত্তিকা প্রথমে চোখের ভ্রম মনে করে পাত্তা না দিলেও পরে যখন সিয়া ধীরে ধীরে চোখ খুলে তার দিকে তাকালো, তখন মৃত্তিকা খুশিতে হেসে সিয়ার কপালে এলো পাথারে চুমু দিতে দিতে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, শিয়া, এই শিয়া, তুই উঠছিস? আমি জানতাম তুই উঠবি। তুই আমাকে ফেলে কোথাও যাবি না। দাঁড়া, আন্টিকে ডেকে নিয়ে আসি, একটু অপেক্ষা কর। বলে মৃত্তিকা হেসে পেছন ফিরে সিয়ার বাবা মাকে ডাকার উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই পেছন থেকে সিয়া তার হাত ধরে ফেলাতে মৃত্তিকা থেমে গেল। মৃত্তিকা ফিরে সিয়ার দিকে তাকাতেই দেখলো সিয়া মৃত্তিকাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে চাচ্ছে আর তাকে ইশারা করে তার কাছে ডাকছে। মৃত্তিকা হাসি মুখে সিয়ার একদম কাছে এগিয়ে যেতেই সিয়া তার ক্যানোলা লাগানো কাপা কাপা হাতে মুখের অক্সিজেন মাস্কটা খোলার চেষ্টা করছে। হাতে ক্যানোলা লাগার ফলে তার হাতে রক্ত উঠে গেছে, সেদিকে সিয়ার খেয়াল নেই। সে মৃত্তিকাকে ইশারা করে কিছু একটা বলতে চাচ্ছে। মৃত্তিকা তাড়াহুড়ো করে সিয়াকে থামিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি করছিস শিয়া? হাতে ব্যথা পাবি তো। মুখের অক্সিজেন মাস্ক কেন খুলছিস? সিয়া মৃত্তিকার উত্তেজিত রাগী রাগী কণ্ঠ দেখে দুর্বল অবস্থায় কন্ধরত চোখে ঠোঁটের কোনায় হাসি রেখা আনতে চেষ্টা করলো। সিয়ার চোখ গড়িয়ে অঝোর ধারায় অশ্রু নির্গত হচ্ছে। মৃত্তিকা তার একদম কাছে এগিয়ে যেতেই সিয়া কাপা কাপা হাতে তার অক্সিজেন মাস্কটা টেনে খুলে হাঁপাতে লাগলো। তা দেখে মৃত্তিকা রেগে সিয়ার মুখে জোর করে মাস্কটা পরিয়ে দিতে গিয়ে সিয়ার কাপা কাপা কণ্ঠে কিছু একটা শুনে থমকে গেল। আমরা খুব কম, তো সাবধানে থাকিস। মৃত্তিকা হুঁশে নেই। কি বলছে এসব সিয়া? সিয়ার শ্বাস ক্রমশ ভারী হচ্ছে। সে কোনো মতে শ্বাস টেনে হাঁপাতে হাঁপাতে শোয়া থেকে ওঠার চেষ্টা করলো। বলতে বলতে শুয়ে পড়লো সিয়া। সিয়া শুতেই কাপা কাপা হাতটা মৃত্তিকার দিকে বাড়িয়ে তাকে ছুতে চেষ্টা করে ব্যর্থ হলো। মৃত্তিকাকে ছোঁয়ার আগেই সিয়া শুয়ে আস্তে আস্তে চোখ বুজে ফেললো। মৃত্তিকা সিয়াকে চোখ বন্ধ করে ফেলতে দেখে উত্তেজিত কণ্ঠে সিয়াকে ছুঁয়ে ডাকতে লাগলো। সিয়াকে চোখ না খুলতে দেখে মৃত্তিকা দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে পাগলের ন্যায় ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার তাড়াহুড়ো করে এসেই সব পরীক্ষা করে দেখে একটা মলিন শ্বাস ফেললো। তাদের সব চেষ্টা বিফলে গেল। সিয়া চলে যাওয়ার অনেক দিন পেরিয়ে গিয়েছে। এখনো মৃত্তিকা সিয়াকে প্রচুর মিস করে। কি থেকে কি হয়ে গেল সে এখনো ভেবে উঠতে পারে না। তোকে বড্ড মিস করি শিউ। কেন এভাবে আমাকে একা করে চলে গেলি? যেখানেই থাকিস ভালো থাকিস শিউ। বলতে বলতেই মৃত্তিকা দু চোখ গড়িয়ে অশ্রু নির্গত হলো। এখন কান্না করা সেটা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। মৃত্তিকা চোখ বুঝে ব্যালকনি থেকে রুমে ঢুকলো। পাশে গুনগুন করে এক কোণে জড়সড় হয়ে একটা মেয়ে পড়ছে। সিয়া চলে যাওয়ার পর হোস্টেলের কর্মরত ম্যামটা অন্য আরেকটা মেয়েকে মৃত্তিকার সাথে শেয়ার দিয়েছে। মেয়েটা মৃত্তিকা থেকে জুনিয়র, সবসময় পড়ার উপর থাকবে। মেয়েটাকে যতবার সিয়ার জায়গায় শুতে দেখবে ততবার তার বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। ইচ্ছে করে সিয়া আসুক, আগের মতো গল্প করুক। মৃত্তিকা যদি একবার সিয়াকে কাছে পেত, জড়িয়ে ধরতে পারতো মেয়েটাকে, তাহলে সব মন খারাপ নিমিষের মধ্যেই উধাও হয়ে যেত। আপু, তোমার শরীর ঠিক আছে? চোখ মুখ ফুলে গেছে যে? মৃত্তিকা একটা মলিন শ্বাস ফেললো। হ্যাঁ, আমি ঠিক আছি বলেই মৃত্তিকা ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। সিয়া চলে যাওয়ার পর সম্পূর্ণ দিনটার রুটিনই বদলে গেছে। আগে মৃত্তিকা ক্লাস শেষ করে এসে ফ্রেশ হতে না গেলে সিয়া রেগে গিয়ে বকা দিতে দিতে মৃত্তিকাকে ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে বাইরে থেকে লক করে দিত।
যাতে মৃত্তিকা ফ্রেশ হওয়া ছাড়া বের হতে না পারে। এরপর মৃত্তিকা ফ্রেশ হয়ে আস্তে আস্তে সিয়া রান্নার কাজ শেষ করে খাবার নিয়ে মৃত্তিকার জন্য অপেক্ষা করত। মৃত্তিকা বের হওয়ার পর একসাথে খেত। মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেললো। সেই দিনগুলো এখন বড্ড মিস করে। এখন আর কেউ মৃত্তিকাকে নিয়ম মাফিক চলার জন্য উপদেশ দেয় না। এখন আর কেউ মৃত্তিকা খাবে না বললেও জোর করে টেনে হিঁচড়ে তুলে খাইয়ে দেয় না। এখন আর কেউ মৃত্তিকা ঘুমিয়ে পড়লে পানি ঢেলে দিয়ে ঘুম থেকে তুলে না। মৃত্তিকা ক্লাসে না গেলেও এখন আর কেউ রেগে যায় না। তাকে এখন আর কেউ আগলে রাখে না। কতদিন হয়ে গেল আজ কারোর সাথে মন খুলে হেসে হেসে আড্ডা দিচ্ছে না মৃত্তিকা। সবকিছুর পেছনে একমাত্র সিয়া। সিয়া এখন আর তার কাছে আসে না, মৃত্তিকাকে এসে ছুঁয়ে দেয় না। মৃত্তিকা রেগে থাকলেও কেউ এসে হাসাতে চেষ্টা করে না। তার এখনো বিশ্বাস হয় না মেয়েটা নাকি আর নেই, মৃত্তিকার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে, যেখান থেকে চাইলেও আর ফিরে আসা যায় না। এসব ভাবতেই মৃত্তিকা চোখ গড়িয়ে অশ্রু নির্গত হলো। সে পাশ ফিরে তাকাতেই খেয়াল হলো ওয়াশরুমে না ঢুকে মৃত্তিকা ভাবনায় ডুব দিয়েছে। পাশে নিধি মেয়েটা তার পড়া রেখে মৃত্তিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপু, তোমার ব্যাচমেট সিয়া আপু কে মিস করছো? সে ওকে কি ভোলা যায়? এরপর পরই মৃত্তিকা দ্রুত পদে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে ঢুকতেই কল ছেড়ে দিয়ে সে মেঝেতে হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। প্রতি পদে পদে সিয়াকে মনে পড়ছে। সে সিয়াকে ছাড়া কিভাবে বাঁচবে? বাইরে থেকে মৃত্তিকা নিজেকে শক্ত রেখে সবার সাথে হেসে হেসে কথা বললেও ভেতরে ভেতরে তার হৃদয় যে পুড়ে যায়। ক্লাসে, হোস্টেলে, সব জায়গায় সে সিয়াকেই কল্পনা করে। মৃত্তিকা কাঁদতে কাঁদতে মাথা চেপে ধরল। সে যে তার সিউকে ছাড়া নিজের জীবনটা কল্পনা করতে পারছে না। তার কলিজাকে কেউ যেন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে মৃত্তিকার। সিয়ার কথা মনে পড়লেই মৃত্তিকার মাথা ঠিক থাকে না। হঠাৎ মাথা তুলে পানির দিকে তাকিয়ে সে একটা শপথ নিল। সিয়ার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পেছনে যে মানুষটার হাত আছে তাকে এই মৃত্তিকা একদিন না একদিন খুঁজে বের করবেই। আমি মৃত্তিকা নিজ হাতে সেই আগন্তুককে খুন করব। মৃত্তিকার অস্তিত্বের এক অংশকে যে পৃথিবী থেকে বিতাড়িত করেছে তাকে মৃত্তিকা নিজ হাতে যতদিন পর্যন্ত তাকে খুন করতে না পারবে ততদিন মৃত্তিকার তৃষ্ণা মিটবে না। লুৎফুর আহমেদ হাতে আর মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় বেডে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় আছেন তিনি। পাশেই বাসার সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। লুৎফুর আহমেদের পাশে ঈশানের মা আমেনা রহমান শাড়ির আঁচলে মুখ চেপে ধরে কিছুক্ষণ পর পর কান্নার সুর তুলছে। রুমি আহমেদ ভাইয়ের পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রুমের দরজার এক পাশে রিনি আর আরেক পাশে মৃত্তিকা দাঁড়িয়ে আছে। কাল রাতের দিকে লুৎফুর আহমেদ বাইরে থেকে বাসায় ফেরার পথে তার গাড়িতে কেউ একজন গুলি করে। প্রথম গুলিটা গাড়ির কাচ ভেদ করে লুৎফুর আহমেদের হাত বরাবর পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আবারও গুলি ছোড়া হলো। সেই গুলিটা একদম টার্গেট করে মারার ফলে লুৎফুর আহমেদের মাথায় এসে পড়ে। এরপর একে একে গুলি ছুটতে লাগলো। ভাগ্য ভালো ড্রাইভার অভিজ্ঞতা সম্পূর্ণ হওয়ায় পরবর্তী গুলি করার আগেই কোনো মতে গাড়িটা জোরে টান মারে, যার ফলে পরপর আর বাকি গুলিগুলো কারো কোনো ক্ষতি করতে পারেনি। লুৎফুর আহমেদ প্রথম গুলিটার আওয়াজ শুনে সরে যেতে চেয়ে গাড়ির সাথে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর অজ্ঞান অবস্থায় সোজা গুলি এসে মাথায় পড়ে। ড্রাইভার ওইদিকে খেয়াল না দিয়ে গাড়িটা এক টানে বাসায় নিয়ে আসে। লুৎফুর আহমেদকে হাজার চেষ্টা করেও কেউ হাসপাতালে নিতে পারেনি। তার এক কথা, তিনি এই বাসা থেকে নড়বে না। তবুও বেশি আঘাত পাওয়ায় হাসপাতালের কয়েকজন চেনা পরিচিত ডাক্তার বাসায় এসে সময় মতো দেখে যায়। আর দুজন নার্স লুৎফুর আহমেদের দেখাশোনার জন্য সবসময় বাসায় থাকে। আজ দুদিন যাবৎ তার অবস্থা এমন, কোনো উন্নতিই হচ্ছে না। যতই দিন যাচ্ছে ওনার ততই অবনতি হচ্ছে। ওনাকে দুর্বলতা আস্তে আস্তে আরো অসুস্থ বানিয়ে ফেলছে। এখন কথা বলে ধীরে ধীরে। বাসার সবাই চিন্তিত। তারা ঈশানকে খবর দিতে চাইলে লুৎফুর আহমেদ কড়াভাবে নিষেধ করেন। ঈশান ভুলেও যেন তার এই অবস্থা সম্পর্কে অবগত না হয়। লুৎফুর আহমেদের কড়া নিষেধাজ্ঞা শুনে বাসার কেউ আর ঈশানকে খবর দেওয়ার সাহস পায়নি। বাসার কেউ ভাবতে পারছে না হঠাৎ লুৎফুর আহমেদের এমন শত্রু কই থেকে আসবে। এত বছর কঠোর পরিশ্রম করে তিনি আজ বিশাল বড় লোক। কারোর সাথে খারাপ ব্যবহার করেনি কোনোদিন, সবসময় গরিব অসহায় মানুষদের দান করত। হঠাৎ কোথা থেকে আড়ালে এত শত্রু হয়েছে। সেদিনের পর আরো বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু লুৎফুর আহমেদের সুস্থ হওয়ার নামগন্ধই নেই। তিনি আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এখন আর শোয়া থেকে উঠতে পারে না। ওনার দিন কাটে সারাদিন এক রুমে শুয়ে। এতদিন বোঝা না গেল এই কয়েকদিনে ওনার চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে। মৃত্তিকার ওনাকে দেখে ভীষণ মায়া হয়। কি মানুষ, কেমন হয়ে গেল। দিন চলে যায় আপন গতিতে। দেখতে দেখতে আরো 2 দিন চলে গেছে। আরশির বাবা মা সবার কাছ থেকে বিদায় নিয়ে আরশির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। এরপর আরো একটা দিন কেটে গেল।
এর মাঝে একদিন শোনা গেল লুৎফর আহমেদের মেডিকেলটা অনেক বড় অফিসারদের হাতে করতলগত হয়েছে। বাসার সবার মাথায় চিন্তা ভর করলো। পরিবারে একের পর এক এসব কি নেমে আসছে। মেডিকেল বন্ধ হয়ে গেল, মৃত্তিকার ক্লাস বন্ধ ঘোষণা করা হলো। লুৎফর আহমেদ এটা শুনে আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। তিনি কোনো মতেই শুয়ে থাকতে চাইছে না। লুৎফর আহমেদের বিশ্বস্ত কয়েকজনকে মেডিকেলের ওখানে পাঠিয়েও কোনো লাভ হলো না। পুলিশ মেডিকেলটাকে ঘিরে আছে। এসবের কারণে লুৎফর আহমেদ মানসিকভাবে আরো বেশি ভেঙে পড়েছেন। বাসার সবার চোখে চিন্তার ঘুম নেই। রিনি আর মৃত্তিকা কোনো মতে ওনাকে সামলে তারা ওখানকার পরিস্থিতিটা অবলোকন করার জন্য মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিল। মেডিকেলের ধারে গিয়ে পৌঁছাতেই তারা দুজনই রিক্সা ভাড়া মিটিয়ে নেমে গেল। রিনি আর মৃত্তিকা একটু এগিয়ে গেল। চারপাশে বিভিন্ন মানুষের ছেঁড়াছড়ি। পুলিশ চারদিকে ঘেরাও করে রেখেছে। স্টুডেন্টরা জিনিসপত্র নামিয়ে মাথার উপর এক বোঝা পরিমাণ চিন্তা নিয়ে হল ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চারদিকে অনেক পরিমাণ শ্রমিক মেডিকেলের এক পাশ ভেঙে ফেলেছে। মৃত্তিকার এসব দেখে হঠাৎ করে ভীষণ রকম খারাপ লেগে গেল। এই মেডিকেলে কত স্টুডেন্ট কত দূর থেকে স্বপ্ন দেখে পড়তে এসেছে, অথচ আজ তারা অসহায়। আজ সব খালি। তার আর সিয়ার কত স্মৃতি জড়িয়ে আছে মেডিকেলে। এই হলটা তারা দুজনে কত হাসি তামাশা করত, অথচ তারা মেডিকেলটা নিমিষের মধ্যে ভেঙে চুরমার করে দিচ্ছে। মৃত্তিকা নিজের জন্য চিন্তা হচ্ছে না, তার বড় মামার জন্য ভীষণ খারাপ লাগছে। তিনি কত কষ্ট করে স্বপ্ন দেখে তিল তিল করে এই মেডিকেলটা তুলেছে, অথচ এই পাষাণ লোকগুলো এক নিমিষে চুরমার করে দিচ্ছে। রিনির চোখ গড়িয়ে অশ্রু নির্গত হচ্ছে। তার বাবা ভাইয়ের এত কষ্টের উপার্জনের টাকা। মৃত্তিকা রিনিকে নিয়ে আরেকটু এগিয়ে গিয়ে দেখলো অধুরেই মেডিকেলের প্রবেশ পথের ভেতরে কয়েকজন লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তোবা ফাইলের মতো কিছু একটা হবে। তারা কয়েকজন একটা লোককে ঘিরে দাঁড়িয়ে আছে। সে লোকটা এদের ইশারা করে কিছু একটা বলছে, হয়তো দিক নির্দেশনা দিচ্ছে। বোঝাই যাচ্ছে হয়তো কোনো বড় অফিসার। মৃত্তিকার কেন জানি মনে হচ্ছে এই লোকটা এরূপ পেছন সাইড সে কোথাও দেখেছে, কিন্তু ঠিকঠাক মনে করতে পারছে না। লোকটা পেছন ফিরে দাঁড়িয়ে আছে বলে মৃত্তিকা ঠিকঠাক দেখতে পাচ্ছে না, কিন্তু তার মনে হচ্ছে এই লোকটাকে সে অনেক কাছ থেকে তো কোথাও দেখেছে। কিন্তু যাই হোক, মৃত্তিকাদের এই মানুষটার সাথে কথা বলতেই হবে। কেন তারা লুৎফর আহমেদের এত স্বপ্নের ভবনটা এক নিমেষের মধ্যে ভেঙে ফেলছে? বাইরের মানুষ ওখানে যেতে পারছে না। মৃত্তিকা রিনি হাজার চেষ্টা করেও ওখানে যেতে পারলো না। পুলিশ আটকে ধরে ফেললো। মৃত্তিকা পুলিশকে বুঝিয়ে বলতে লাগলো যাতে করে ওখানে একটু মৃত্তিকা আর রিনিকে যেতে দেওয়া হয়, কিন্তু পুলিশরা তা শোনার চেষ্টা করছে না। তাদের এক কথা, তাদের ওই স্যার কাউকে ওখানে যেতে অনুমতি দিবে না। মৃত্তিকা আর রিনি দুজনেই হতাশ হলো। মৃত্তিকা আর রিনি নিরাশ হয়ে শেষবারের মতো আবার পুলিশটাকে অনুরোধ করলো শুধুমাত্র একটিবার যেন তারা মানুষটার সাথে দেখা করতে পারে। ওই জায়গায় লোকগুলো আস্তে আস্তে সরে গিয়ে ওই অফিসারকে জায়গা দিতে মৃত্তিকা বুঝতে পারলো হয়তো অফিসারটা চলে যাবে। তার আগেই যেভাবেই হোক ওই লোকটার সাথে দেখা করতেই হবে। মৃত্তিকা পুলিশকে অনুরোধ করলো একটু করে দেখা হলেই তারা চলে যাবে, কিন্তু পুলিশটা তাতেও রাজি না হওয়ায় মৃত্তিকা ওই অফিসারটার উদ্দেশ্যে জোরে স্যার বলে চিৎকার দিল। তার চিৎকার শুনে ওই অফিসারটা হাতা থামিয়ে তার দিকে ফিরতেই মৃত্তিকা চমকে স্তব্ধ হয়ে গেল। এদিকে পুলিশগুলো মৃত্তিকা ওইভাবে এত জোরে চিৎকার দেওয়ার ফলে তার উদ্দেশ্যে বিভিন্ন আজে বাজে গালি দিয়ে তাকে সরাতে চেষ্টা করেও পারল না। রিনি পুলিশদের এমন অকথ্য ভাষার গালি শুনে চোখ মুখ কুঁচকে অপমানে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে মৃত্তিকার হাত ধরে টানতে লাগলো, কিন্তু মৃত্তিকা শক্ত হয়ে এক দৃষ্টিতে অফিসারটার দিকেই তাকিয়ে আছে। সে এক পাও নাড়াচ্ছে না। অফিসারটা নিজেই রিনি মৃত্তিকাদের দিকে এগিয়ে আসতেই পুলিশগুলো মাথা নিচু করে সালাম দিয়ে সরে দাঁড়ালো। এতে মৃত্তিকা আরো বেশি চমকে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। অফিসারটার গাড়ি এসে দাঁড়াতেই পুলিশ সবাইকে সরিয়ে দিতে লাগলো, কিন্তু মৃত্তিকা সরল না। রিনি তার পাশে দাঁড়িয়ে হাত ধরে টানতে টানতে ব্যর্থ হয়ে দাঁড়িয়ে রইল। অফিসারটা মৃত্তিকার পাশ দিয়ে গাড়িতে উঠতে গিয়ে মৃত্তিকার দিকে ফিরে আর একটু এগিয়ে এলো। আদিব, তুমি? আদিব নয়, রিফাত চৌধুরী। মৃত্তিকা স্তব্ধ দৃষ্টিতে আদিবের দিকে তাকালো। কি বলছে এসব? এসব কি? আদিব চোখ থেকে চশমা খুলে সামনের দিকে দৃষ্টি দিয়ে জবাব দিল, লুৎফর আহমেদ, তোমার মামার এই মেডিকেলটা তার অবৈধ উপার্জন গড়ে তোলা। সব প্রমাণ আমাদের হাতে আছে। খুব শীঘ্রই ওনাকে গ্রেফতার করা হবে। বলেই চশমা পরে দ্রুত পদে হেঁটে গাড়িতে উঠে গেল। আদিব গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল। পেছন থেকে আরো কিছু পুলিশের গাড়ির হর্ন বাজতে মৃত্তিকার হুঁশ ফিরল। রিনি তাড়াহুড়ো করে মৃত্তিকাকে সাইড করে নিয়ে এলো। পরপর কয়েকটা পুলিশের গাড়ি আদিবের গাড়ির পেছনে অনুসরণ করে চললো। মৃত্তিকা সব দেখে ঘুরে চলে গেল। এসব কি বলছে? এসব কি আদৌ তার চোখের ভ্রম, নাকি সব সত্যি? আদিব এই জায়গায় কিভাবে পৌঁছালো? আর তার চেয়ে বড় কথা, এসব কি বললো সে? তার মামার অবৈধ ব্যবসা মানে? মৃত্তিকার পাশে রিনিও এসব শুনে থমকে গেল। এই মাত্র লোকটা কি বলে গেল?
এটা কি আদৌ সত্যি? সেদিনের পর মৃত্তিকা আরো চুপচাপ হয়ে গেল। একের পর এক ঘটা সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এসবের কারণে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক চমক নিতে পারছে না আর সে। এসব কি হচ্ছে তার সাথে? মৃত্তিকা মাথাটা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। রিনি এসে লুৎফর আহমেদকে সব বলতেই তিনি আরো অসুস্থ হয়ে পড়লেন। এর একদিন পর মেডিকেলটা সম্পূর্ণ ভাঙার কাজ শেষ হলো। এখন সেখানে আর আগের মতো এত আকর্ষণীয় লাগে না, শুধুমাত্র একটি খালি জমি। এসব শুনে লুৎফর আহমেদ একেবারেই শুয়ে গেলেন। তিনি এখন আর উঠে বসতেও পারে না। হঠাৎ একদিন লুৎফর আহমেদ রুমি আহমেদকে আলাদাভাবে ডেকে পাঠালো কিছু একটা বলার উদ্দেশ্যে। তিনি রুম থেকে সবাইকে ইশারায় বেরিয়ে যেতে বললেন, শুধুমাত্র রুমি আহমেদকেই থাকতে বললেন। অস্পষ্ট সুরে তিনি রুমি আহমেদের উদ্দেশ্যে, বোন, আজ তোকে সবচেয়ে সত্যি কথা যেটা স্বয়ং তোর থেকেও লুকিয়েছি সেটাই বলবো। হয়তো আমাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পুরুষ ভাববি, হয়তো এখন তোর পছন্দের মধ্যে আমি শীর্ষে আছি, কিন্তু এই কথা শোনার পর তোর ঘৃণাই জায়গায় আমাকে বসাবি, কিন্তু কিছুই করার নেই। আমি আর কষ্টের বোঝা সহ্য করতে পারছি না। রুমি আহমেদ বুঝতে পারলো না কি এমন বলবে তার ভাই যার ফলে ঘৃণা করবে তাকে। রুমি আহমেদ জিজ্ঞাসু দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকাতেই লুৎফর আহমেদ শোয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে শোয়া অবস্থায় বলে উঠল, আমি সফিকে খুন করেছিলাম। তোর আজ এই দশার জন্য আমি দায়ী, একমাত্র তোর বড় ভাই লুৎফাত দায়ী। বলতে বলতেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু এবার আর রুমি আহমেদ তার ভাইয়ের কান্না দেখে সান্ত্বনা দিতে দৌড়ে আসলো না। সে এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাতে মৃত্তিকা তার মাকে খাওয়ার উদ্দেশ্যে ডাকতে রুমের সামনে গিয়ে দেখলো ভেতর থেকে দরজা বন্ধ। মৃত্তিকা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। তার মা তো দরজা বন্ধ করে না। আজ হঠাৎ কি হলো? সে দুই একবার ডাকলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেল না। হঠাৎ মনের ভেতর ভয় এসে বাধা দিল। মৃত্তিকা কাঁপা কাঁপা স্বরে ডেকে আবার দরজা ধাক্কা দিতেই ভেতর থেকে ভরাট কণ্ঠে আওয়াজ আসলো, খাবো না। মৃত্তিকা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তার মা হঠাৎ এমন ভরাট কণ্ঠে কেন কথা বলছে? মনে হচ্ছে যেন কান্না করছে, কিন্তু কেনই বা কান্না করবে? মৃত্তিকা আরো কয়েকবার ডেকে কোনো সাড়া না পেয়ে রুমে এসে গেল। তার মায়ের মাঝে মাঝে এমন হয়, আবার সকালে ঠিক হয়ে যায়। হয়তো বাবার কথা ভীষণ মনে পড়ছে, তাই আর না ডাকাই শ্রেয় মনে করে সে ফিরে আসলো। মৃত্তিকা রুমে এসে খাটে শোবার পরে অনেকক্ষণ ঘুম এলো না মায়ের চিন্তায়। ঘুমানোর চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লো সে। হঠাৎ ঘুমের মধ্যে তার মনে হলো কেউ একজন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে মৃত্তিকার দিকে তাকিয়ে আছে, আর তার চোখে মুখে উপচে পড়া ছোট ছোট চুলগুলো খুব যত্ন সহকারে কানের পেছনে গুজে দিচ্ছে। মৃত্তিকা অনেকক্ষণ চোখ খুলতে চেয়েও ঘুমের জন্য পারল না। এক পর্যায়ে জোর করে চোখগুলো টেনে খুলতেই দেখলো সারা রুম জোরে রাতের নিস্তব্ধতা ঘুরে আছে। তাহলে এতক্ষণ এটা কি ভ্রম ছিল? হঠাৎ ব্যালকনির দিকে চোখ যেতেই দেখলো পর্দার ওপারে কেউ একজনের আবছা ছায়া। মৃত্তিকা প্রথমে ভয়ে গুটিয়ে গেল, পরে ভয়কে আড়ালে রেখে খাট থেকে নেমে দাঁড়ালো। ততক্ষণে ছায়াটা মিলিয়ে গিয়েছে। ব্যালকনির ওখানে গিয়ে ভয়ে ভয়ে পর্দা সরাতেই কাউকে দেখতে পেল না। মাত্রই তো মনে হয়েছিল কেউ একজন এখানে আছে, কিন্তু এসেই কেউ নেই। ব্যালকনির কাঁচটা খোলা, এটা কে খুলবে? মৃত্তিকা প্রাচীর দিয়ে নিচের দিকে তাকানোর পরও কাউকে দেখতে না পেয়ে রুমে এসে ঢুকলো। খাটে এসে শুতেই আর ঘুম এলো না। সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেই রুমের দরজায় আওয়াজ হলো। এত রাতে কেই বা দরজা ধাক্কাবে? বাসার কারো কিছু হলো না তো? মৃত্তিকা দরজা খুলতেই সামনের আগন্তুকটাকে দেখে থমকে গেল। এটা কি আদৌ ভ্রম নাকি সত্যি? কতদিন পর মানুষটাকে দেখলো। মানুষটার দৃষ্টি অগোছালো, তার দৃষ্টিতে কি যেন একটা ছিল, অস্থিরতা ভরা সেই দৃষ্টি। মৃত্তিকা আর তাকিয়ে থাকতে পারলো না। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেললো। এই চোখের দিকে তাকালে তার দুনিয়া ওলট পালট হয়ে যায়। মৃত্তিকার বক্ষ পিঞ্জরে হৃৎপিণ্ডটা ধপধপ করছে। কেমন আছিস মৃত্তি? মানুষটা শীতল দৃষ্টি দিয়ে এক বাক্যের কথাটা কানে যেতে মৃত্তিকার মন শীতলতায় ছেয়ে গেল। সে তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারলো না। বলছিস না যে? আপনি কোথায় ছিলেন এতদিন? কথাটা বলতে গিয়ে মৃত্তিকার ঠোঁট কেঁপে উঠল। বুঝতে পারলো মানুষটার উপর ভীষণ রকম অভিমান জন্মেছে। দূর থেকেও বুঝি ভালোবাসা হয়। মৃত্তিকার এমন অভিমান ভরা কণ্ঠস্বর শুনে ঈশানের অস্থির দৃষ্টিগুলো হঠাৎ করে হাসি হাসি হয়ে ঠোঁটের কোনায় আপনা আপনি মুচকি হাসি এসে ভর করলো। সে হেসে এগিয়ে মৃত্তিকার গালে হাত রাখতে মৃত্তিকা উষ্ণ ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে ফেললো। ঈশান তা দেখে তার প্রিয়তমাকে এক হাতে জড়িয়ে নিল। মৃত্তিকাও বিড়াল ছানার মতো একদম গুটিসুটি হয়ে ঈশানের বক্ষ পিঞ্জরে গুজে রইল। আজ অনেকদিন পর রুমি আহমেদের মনে আগের স্মৃতিগুলো হানা দিচ্ছে। তার সাথে শফিকের প্রথম থেকে শুরু সবকিছুর আবার নতুন করে মনে পড়ছে।
তার সাথে শফিকের প্রথম দেখা, এরপর প্রণয়, লজ্জা পাওয়া, সব মিলিয়ে কি রঙিন স্মৃতি। কিভাবে ভুলবে সে মানুষটাকে? রুমে আহমেদের চোখের সামনেই হানা দিল সে 20 বছর আগের ডায়েরির রঙিন পাতাগুলো। তখন সবেমাত্র সদ্য কিশোরীতে পা দিয়েছে রুমি আহমেদ। ফুটফুটে মেয়ে ছিল, সম্পূর্ণ বাসা মাথায় তুলতো তার চঞ্চলতায়। বাবা ছিল না, 2 ছেলে 1 মেয়েকে নিয়ে কোনো মতেই টানাপোড়েনে সংসারটা চালিয়ে নিত তাদের মা রাশিদা বেগম। একমাত্র মাটার উপরেই একদিন অসুস্থতা ভর করলো। বাসায় যাওয়ার অর্থ ছিল সব শেষের পথে। দিন যতই যায় ততই অসহায় হয়ে পড়ে তারা। সাহায্য চেয়েও ব্যর্থ হয়, কেউই এগিয়ে আসে না। একদিন লুৎফর আহমেদ মাঝপথে পড়াশোনা রেখে সম্পূর্ণ বাসার দায়িত্বটা নিজের কাঁধে নেয়। কেমন করে সে সংসার চালাতে বলা যায় না। আস্তে আস্তে সুখের সংসার গড়ে উঠছিল। সদ্য কিশোরী বয়সে পা রাখা চঞ্চল রুমি সংসারের কাজগুলো এক হাতে সামলে নিয়েছিল। মা সারাদিন বিছানায় শুয়ে বসে দিন কাটাতো। লুৎফর আহমেদ খুব সুন্দরভাবে সংসারটা সাজিয়ে তুলেছিল। এর কয়েক মাসের মধ্যে হঠাৎ করে তাদের সংসারটা আরো সুন্দর হয়ে উঠল। কোনো কিছুর কমতি নেই। বিরাট বিরাট দালান বানালো লুৎফর আহমেদ। ছোট 2 ভাই বোনকে খুব ভালোভাবেই পড়াশোনা করিয়ে বড় করে তুলেছিল। আগে লুৎফর আহমেদের কাছ থেকে ছোট 2 ভাই বোন কোনো আবদার ধরলে তার কপালে চিন্তার রেখা ফুটে উঠত। অথচ এখন আর চিন্তার রেখা ফুটে ওঠে না। ওরা খোঁজার আগেই সব হাসি মুখে তাদের সামনে এনে দিত লুৎফর আহমেদ। আস্তে আস্তে গাড়ি বাড়ি সব হলো। তার ভাইয়ের অনেক বড় ব্যবসা হলো। তার সামনে পেছনে অনেক মানুষ ঘুরে। তেমনি একদিন ভাইয়ের সুবাদে দেখা হয়ে গেল শফিকের সাথে। সেদিন চঞ্চল কিশোরী গুনগুন করতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সে সময় শফি লুৎফর আহমেদের অপেক্ষায় সোফায় বসেছিল। দুজনের প্রথমবারের মতো দেখা। লুৎফর আহমেদের সাথে কাজের সুবাদেই শফিক আহমেদের সবসময় রুমিদের বাসায় আসা যাওয়া করত। সেখান থেকেই আস্তে আস্তে দৃষ্টি বিনিময়, তারপর প্রণয়, সব মিলিয়ে দিন ভালোই চলছিল। হঠাৎ একদিন শফিক আহমেদের বাসা আসা বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে লুৎফর আহমেদ রুমি শফির বিষয়টা খেয়াল করতে পেরেছিল, যার ফলে তিনি শফিককে বাসায় আসতে নিষেধ করেন। কিন্তু চঞ্চল রুমি তো তা মানতে চায় না। লুৎফর আহমেদের এমন কড়া নিষেধাজ্ঞা শুনে শফি আর বাসায় আসার সাহস পায় না। আর তাদের এমন প্রণয়ে লুৎফর আহমেদের এমন চিন্তাধারা দেখে ভবিষ্যতের কথা ভেবে সম্পর্কটা শেষ করে দেয়। তারপর চঞ্চল রুমি একদিন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়। লুৎফর আহমেদ তার একমাত্র বোনকে এমন রূপে দেখতে পারেনি। তিনি খেয়াল করলো তার বোন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে, এক রুমে নিজেকে আবদ্ধ করে নিয়েছে। এসব কিছুর পেছনে কি আছে তা লুৎফর আহমেদ খেয়াল করে শফিককে একদিন হুট করেই বাসায় ডেকে এনে বিয়ের প্রস্তাব দেয়। এরপর পরই রুমি আহমেদের মুখে হাসি ফুটে ওঠে। মূলত শফিক আহমেদ ছিলেন একজন এতিম, তাই লুৎফর আহমেদ তার আদরের বোনটাকে এর হাতে তুলে দিতে চায়নি। কিন্তু শেষ পর্যন্ত মনের মুখে হাসি ফোটানোর জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। এরপর পরই তাদের বিয়ে। সুখে চলছিল সব। মৃত্তিকা হওয়ার 2 মাসের মাথায় শফিক আহমেদের সময় চিন্তাগ্রস্ত দেখা যেত। রুমি আহমেদ কিছু জিজ্ঞেস করলেও বলতো না। হঠাৎ মৃত্তিকার 3 মাসের মাথায় খবর এলো শফিক খুন হয়েছে। খবরটা তার একমাত্র আদরের বড় ভাই এনেছিল, তার সাথে শফিকের হাতের রক্তমাখা ঘড়ি আর অন্যান্য জিনিসপত্র। এতে রুমি আহমেদের বিশ্বাস না করে উপায় ছিল না। এরপর রুমি আহমেদ একমাত্র মেয়েটার দিকে তাকিয়ে আর শফিকের স্মৃতি নিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। তিনি ভেবেছিলেন তার সাথে আর কেউ না থাকলেও তার একমাত্র বড় ভাই লুৎফর আহমেদ আছে। কিন্তু এতদিন পর সে এটা কি শুনলো? তাও বা তার বড় ভাই কিভাবে করতে পারলো তার ভাই এই কাজটা? সে তো জানতো রুমি আহমেদ শফিককে কতটা ভালোবাসে, কিভাবে পারলো খুন করতে? রুমি আহমেদ যেন পাথর হয়ে গেছেন। রুমি আহমেদ তখন লুৎফর আহমেদের কাছ থেকে বাকি কথাগুলো না শুনে রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসেছিল, যার ফলে পেছনে লুৎফর আহমেদ অস্পষ্ট সুরে রুমি আহমেদকে আরো কিছু বলতে চেয়েছিলেন। সেগুলো আর শুনেননি। তিনি তার একমাত্র বোনকে হয়তো বেশি কষ্ট দিয়ে ফেলেছেন ভেবে বোনকে সামলাতে শোয়া থেকে ওঠার চেষ্টা করতে মেঝেতে পড়ে গেলেন। রুমি আহমেদ ততদিকে খেয়াল না দিয়ে সোজা রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু কেনই বা খুন করলো সেটাই আর শোনা হয়নি। কাল সকালেই তিনি তার ভাইয়ের কাছ থেকে সব শুনবে। কেন তার প্রাণপ্রিয় স্বামীকে সে খুন করেছে? তার কি হাতও কাঁপলো না? এতদিন এই ভাইকে সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হিসেবে ভেবে এসেছিল, অথচ আজ সব মিথ্যে। তার ভাই একটা খুনি। সকাল হতেই আহমেদ বাড়িতে শোকের ছায়া পড়ল। লুৎফর আহমেদ মাঝরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মুহূর্তের মধ্যেই বাড়িটা আশেপাশে মানুষে ভরে গেল। সবাই মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। রুমি আহমেদ যেন পাথরের রূপ নিয়েছে, কথাই বলে না, অতি শোকে পাথর। তার সাথেও এমন হচ্ছে। কাল রাতে এক সত্যি জানার পরে একরাশ ঘৃণা এসে জন্ম নিয়েছিল ভাইয়ের প্রতি। অথচ এখন তার এই পৃথিবীতে 2জন আপনজন ছিল, শফিয়া আর ভাই। যখন শফি খুন হয়েছিল মনে করেছিল এই পৃথিবীতে তার শ্রেষ্ঠ ভাই তার সাথে আছে, অথচ কাল শুনলো সেই প্রিয়জনকে নাকি
আরেকজন প্রিয়জন খুন করেছে, তাও তার পাপের রাজ্য থেকে বেরিয়ে আসতে চেয়েছিল বলে। আর এখন সেই ভাইটাও বিদায় নিল। রুমি আহমেদের বেঁচে থাকার শেষ অবলম্বনটাও তাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। কিভাবে বাঁচবে সে যেন পাথর হয়ে গেছে, চোখ দিয়ে কোনো অশ্রু বের হচ্ছে না। অবস্থায় নিশ্চুপ শান্ত ভাইকে সে এভাবে মানতে পারছে না। এতদিন তাকে আগলে রাখা ভাইটাও অনেক দূরে পাড়ি জমিয়েছে। রুমি আহমেদ মেঝেতে তার ঘুমন্ত নিশ্চুপ ভাইটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মাথাটা হঠাৎ করেই ভীষণ যন্ত্রণা করছে, চোখগুলো আর খুলে রাখতে পারছে না। বসা থেকে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগেই শেষবারের মতো ঝাপসা দৃষ্টিতে ভাইয়ের মুখখানা দেখে নিল। এরপর চারদিকে অন্ধকার ঘনিয়ে এলো। মৃত্তিকা তার বড় মামির আর রিনিকে কোনো মতে অল্প কিছু খাইয়ে দিয়ে এসে মায়ের রুমে গেল। বড় মামার মৃত্যু যেন মা মেনে নিতে পারছে না। মৃত্তিকা সুপের বাটি নিয়ে মায়ের রুমে ঢুকতেই নার্সটা তার কাছ থেকে বাটি নিতে চাইলে মৃত্তিকা নিজে খাওয়াতে পারবে বলে ইশারা করলো। মায়ের পাশে এগিয়ে যেতেই মৃত্তিকা চোখ ফেটে অশ্রু ঝরে পড়ল। এক ঝটকায় রুমি আহমেদ একেবারে অসুস্থ হয়ে পড়েছে। তার মায়ের এই পৃথিবীতে একমাত্র আপনজন বলতে এই ভাইটাই ছিল। সে ভাইয়ের এত অল্প বয়সী বিদায় মেনে নিতে পারেননি তিনি, যার ফলে একেবারেই শুয়ে গিয়েছিলেন। ভাইকে শেষবারের মতো দেখতেও পেল না। ডাক্তার বলেছে তিনি মানসিকভাবে একদম ভেঙে পড়েছে, সুস্থ হওয়ার আশঙ্কা একদম কম। তার পাশে সবসময় একটা নার্স থাকা জরুরি, না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। মৃত্তিকা চোখ মুছে মায়ের পাশে বসলো। মায়ের মাথায় হাত বুলিয়ে আদুরি কণ্ঠে মাকে ডাকলো। রুমি আহমেদ মেয়ের ডাক শুনে জানলা থেকে আস্তে আস্তে দৃষ্টি সরিয়ে মেয়ের দিকে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলো না। ডাক্তার বলেছে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তিনি হয়তো বেঁচে থাকার মানসিকতাই হারিয়ে ফেলেছেন। মৃত্তিকা মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। সেও ভালো নেই। একের পর এক ঘটনা তার মনে বিরূপ প্রভাব ফেলছে। সিয়ার মৃত্যু এখনো তাকে বারে বারে কাঁপিয়ে তোলে। এরপর পড়াশোনা স্থগিত, আদিবের এমন পরিবর্তন, এখন আবার বড় মামার বিদায়। যার মুখ দেখে এতদিন মৃত্তিকা তার বাবার কথা ভুলল, তো সেই মানুষটাই এভাবে বিদায়টা মৃত্তিকাও মেনে নিতে পারছে না। তবুও উপরে সবার ভালোর জন্য নিজেকে শক্ত রাখতে হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত সে কি পারবে? মৃত্তিকা মাকে খাইয়ে দিয়ে মাথার উপর হাত বুলিয়ে দিল। রুমি আহমেদ মলিন চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল। আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি জমালেন। মৃত্তিকা তার মায়ের রুম থেকে বেরিয়ে আসে। এরপর খাবারের আরেকটা প্লেট নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে গিয়েই দেখলো ঈশান খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে আছে, হাঁটুর উপর এক হাত রেখে মাথা নিচু করে আছে। মৃত্তিকা নিজেকে সামলে চোখ মুছে ঈশানের দিকে এগিয়ে গেল। ঈশান ভাই। মৃত্তিকার ডাকে ঈশান তার দিকে মাথা তুলে তাকালো। চোখ দুটো ভীষণ লাল, হয়তো কেঁদেছে। মৃত্তিকা তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। এই মানুষটাকে কষ্ট পেতে দেখলে তার নিজেরই যে ভেতরটা চৌচির হয়ে যায়। সে সকাল থেকে তো কিছুই খাননি, অল্প কিছু খেয়ে নিন। বাবাকে ছাড়া আমি নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারি না। কেন এত তাড়া ছিল ওনার? মৃত্তিকা কিছু বলতে পারল না। তার নিজেরও যে প্রচন্ড খারাপ লাগছে। কাকে বোঝাবে সে? একের পর এক তার প্রিয় দুইটা মানুষ তাকে ছেড়ে চলে গেছে। ভেতরটা তার ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছে না। এই মুহূর্তে ঈশান ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা সে পাচ্ছে না। সে একটা মলিন শ্বাস ফেলে ঈশান ভাইয়ের কাঁধে আলতো করে ডান হাতটা রাখতেই ঈশান মৃত্তিকাকে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠল। ঈশান মৃত্তিকার কাঁধে মুখ গুজে গিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। মৃত্তিকারও এতক্ষণ যে কান্নাগুলো আটকে রেখেছিল তা সব বেরিয়ে এলো। এই বাসাটা হয়তো কেউ বড় মামাকে ছাড়া কল্পনাও করেনি, অথচ আজ সেই দিন দেখতে হচ্ছে। বাসাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে 1 সপ্তাহের ভেতর। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে গেল। মেডিকেলটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে করতলগত হয়েছে। ঈশান সেদিকে আর খেয়াল দেয়নি। মৃত্তিকার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর জানা নেই। ঈশান হয়তো কিছুটা হলেও জানে, কিন্তু বলছে না। না হলে এত বড় মেডিকেলটা অন্যরা ভেঙে জায়গা দখলে নিয়েছে, তবুও ঈশান সেদিকে কোনো ভাবনা দিল না। এই ব্যাপারটা মস্তিষ্কের বারে বারে ভাবায়, কিন্তু তবুও সে মুখ ফুটে কিছু জিজ্ঞেস করে না। মানুষটা সবেমাত্র একটা শোকে কাটিয়ে উঠেছে, তার উপর কয়েকদিনের মৃত্তিকা মানুষটাকে প্রচন্ড রকম ভালোবেসে ফেলেছে। আস্তে আস্তে রুমি আহমেদের শরীরের অবনতি হচ্ছে। শহরের সবচেয়ে ভালো ডাক্তারকে দেখিও লাভ হলো না। ডাক্তাররা বলল, যদিও আশা করা যায় না, তবুও চেষ্টা করে যাচ্ছি। আমরা শারীরিকভাবে ওনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি, কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক আগেই। উনি ওনার মনের কষ্টগুলো কাউকে বলতে না পেরে চিন্তায় আরো ভেঙে পড়েছেন। উনি বাঁচার আশা ছেড়ে দিয়েছে, যার ফলে ওনাকে বাঁচানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবুও আমরা চেষ্টা করছি, এইবার বাকিটা আল্লাহ ভরসা। মৃত্তিকা ভীষণ করে ভেঙে পড়েছে। সে এসব আর মানতে পারছে না। এই পৃথিবীতে তার ভালোবাসার মানুষ খুব সীমিত।
সে সীমিত থেকেও বারে বারে সবার বিদায় নেওয়া সে কিছুতেই সহ্য করতে পারছে না। এই মা চলে গেলে সে কি বা নিয়ে বাঁচবে। রিনির অনেক আগে থেকেই দেশের বাইরে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের এই পরিস্থিতিতে সেই ইচ্ছেটাকে জলাঞ্জলি দিয়েছিল। ঠিক সেই সময় ঈশান রিনিকে জোর করে পাঠিয়ে দিয়েছিল বিদেশ। সে চায় না তার জন্য তার একমাত্র আদরের বোনটার ইচ্ছে পূরণ না হোক। রিনিকে একা যাওয়ার অনুমতি দিলেন না আমেনা রহমান। তার এক কথা, সেই মেয়েকে একা ছাড়বে না, যেতে হলে সেও মেয়ের সাথে চলে যাবে। ঈশানও রিনির সাথে মায়ের যাওয়ার ব্যবস্থা করে দিল। রিনিও বাধ্য মেয়ের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে মাকে নিয়ে সুদূর বিদেশ পাড়ি জমিয়েছে। ঈশানও চায় সে দেশ খুব তাড়াতাড়ি ছাড়বে, মৃত্তিকাকে নিয়ে বহুদূর পাড়ি দিবে, যেখানে সে আর মৃত্তিকা ছাড়া আর কেউ থাকবে না। মৃত্তিকা এখন সারাদিন মায়ের পাশে বসে মায়ের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাতে ঘুমায়ও না, খাবারও ঠিক নেই। ঈশান সময়ে সময়ে গিয়ে কোনো মতে জোর করে অল্প কিছু খাইয়ে দেয়। তারও মাথার উপর ভারী চিন্তা। মেয়েটার চোখ মুখ দুদিনের ভেতর কোটরে ঢুকে গিয়েছে, চেহারা শুকিয়ে কাঠ, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠিক মতো চুল আছড়ায় না। ঈশান সারাদিন এখানে ওখানে দৌড়ে রাতে বাসায় ফিরে। ক্লান্তিতে চোখ বুঝে যায়, তবুও সে মুখের উপর পানির ঝাপটা দিয়ে ঠোঁটের কোনায় হাসির রেখা টেনে মৃত্তিকার চুল আছড়ে দেয়, তার যত্ন করে। মৃত্তিকা মলিন চোখে ঈশানের দিকে তাকিয়ে হাসে। সারাদিন ঈশান এত ব্যস্ততা শেষে রাতে যখন মৃত্তিকাকে কাছে টেনে বুকের ভেতর জড়িয়ে ধরে, তখন তার সব ক্লান্তি মুহূর্তের মধ্যেই উবে যায়। এটাই তো তার প্রশান্তি, এই মেয়েটার মধ্যেই তার সব শান্তি নিহিত। ঈশানের ভীষণ খারাপ লাগে, কেন এত পরিবর্তন হয়ে গেছে পরিবারটা। রুমি আহমেদ মারা যাওয়ার পর মৃত্তিকা আরো ভেঙে পড়েছে। সে কারোর সাথে কথা বলে না, নিজেকে একটা বদ্ধ রুমে সবসময় আবদ্ধ রেখেছে। চুলগুলো সবসময় অগোছালো হয়ে থাকে। ঈশান খুব দ্রুতই সবকিছুর ব্যবস্থা করার চেষ্টা করছে। সে তার এসব কাজ ছেড়ে দিয়ে খুব দ্রুতই মৃত্তিকাকে নিয়ে বিদেশ সম্পূর্ণ আলাদা হয়ে পাড়ি দিবে। মৃত্তিকার এমন মলিন চেহারা দেখে সে আর সহ্য করতে পারছে না। তারা বিদেশ যাওয়ার পর্যন্ত রিনিকে সুদূর দেশ পাড়ি দিয়ে মৃত্তিকার জন্য আনালো ঈশান। আর মাত্র কয়েকদিন, এরপরেই এসবের প্যারা আর থাকবে না। তারপর রিনি, মৃত্তিকা আর ঈশান চলে যাবে বহুদূর। ঈশানের মাঝে মাঝে ভয় হয়, মৃত্তিকাকে সে সত্যিটা জানালে তাদের এই সুন্দর সম্পর্ক কি আর থাকবে, নাকি মৃত্তিকা ঈশানকে ভুল বুঝে অনেক দূরে চলে যাবে। কিন্তু এই সত্যিটা মৃত্তিকাকে না জানালে এই সম্পর্কটা যে মিথ্যের উপর তৈরি হবে। আর যদি জেনেও যায় তাহলে কি হবে, ভাবতে ঈশানের মনের ভেতর কষ্ট চেপে ধরে। না, মৃত্তিকাকে এসব কিছুতেই বলা যাবে না, হোক না মিথ্যের উপর সম্পর্ক, তবুও যদি ভালো থাকা যায়। মৃত্তিকাকে যদি সবসময় তার কাছে রাখা যায় তাহলে সে বেঁচে থাকতে পারবে। আর যদি সত্যিটা বলার পর মৃত্তিকা হারিয়ে যায়, না, মৃত্তিকাকে সে এসব কিছুতেই বলতে পারবে না, সে তো এসব কাজ থেকে বেরিয়ে আসবে। রিনি আসার পর রিনির সঙ্গতায় মৃত্তিকা মাত্র একটু সুস্থ হয়ে উঠছে। ঈশানও অনেক খুশি, এই তো কালই চলে যাবে এরা। সকালে উঠে ঈশান নিজ হাতে মৃত্তিকাকে জোর করে ঘুম থেকে তুলে খাইয়ে দিল। তারপর মুখ মুছে দিতে দিতে বলে উঠল, আজ একটা সারপ্রাইজ আছে। মৃত্তিকা খাবার চিবুতে চিবুতে ভ্রু কুচকে তাকালো ঈশানের দিকে। ঈশান মুচকি হেসে বলে উঠল, সে না হয় সন্ধ্যায় দেখে নিও। এরপর প্লেট রেখে এসে রুম থেকে বেরিয়ে যেতে যেতে রিনির উদ্দেশ্যে বলে উঠল, রিনি যাচ্ছি, কিছু সময় পরে আসছি, সারপ্রাইজটা মৃত্তিকে বলিস না। মৃত্তিকা ঈশানকে বিদায় দিতে তার পেছন পেছন আসতে গিয়ে ঈশানের কথা শুনে অভিমানে মুখটা মলিন করে ফেলল। ঈশান দরজা দিয়ে বেরিয়ে যেতে গিয়ে মৃত্তিকার এমন অভিমান ভরা দৃষ্টি দেখে থেমে হাসলো। এরপর মৃত্তিকার গালে পরম মমতায় হাত রেখে আদুরি কণ্ঠে বলে উঠল, তোমাকে এমন মানায় না, সবসময় হাসি খুশি থাকবে। তুমি জানো তোমার হাসিটা কত সুন্দর। মৃত্তিকার রাগী দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলে উঠল, জানতো। ঈশান হেসে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে পা বাড়াতেই মৃত্তিকা দরজা আটকে দিতে গিয়ে আর আটকাতে পারলো না। সে ভ্রু কুচকে তাকাতেই দেখলো ঈশান হাত দিয়ে দরজা আটকে ফেলেছে। মৃত্তিকা ভ্রু কুচকে তাকাতে ঈশান ফট করে দরজা পেরিয়ে মুখ ঢুকিয়ে মৃত্তিকার কপালে তার ঠোঁটের উষ্ণ ছোঁয়া স্পর্শ দিল। মৃত্তিকা কড়া দৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতে নিতেই ঈশান বলে উঠল, ভালোবাসি, ভালোবাসি প্রচুর। মৃত্তিকার রাগ মুহূর্তের মধ্যেই উবে গেল। একবার ভালোবাসি বলো, তোমার কাছ থেকে বোধ হয় আমার আর ভালোবাসি শব্দটা শোনা হবে না। ঈশানের কণ্ঠ অসহায় শোনালো। মৃত্তিকা কিছু না বলে লজ্জায় মাথা নিচু করে পেছন ফিরে ঘাড় বাঁকিয়ে রিনিকে আসতে দেখে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। সাবধানে যাবেন, আল্লাহ হাফেজ বলেই পরপর মৃত্তিকা ঈশানের বাচ্চাপনাকে পাত্তা না দিয়ে হাসিকে আড়ালে রেখে মুখের উপর দরজা বন্ধ করে দিল। ঈশান মুচকে এসে সিঁড়ি বেয়ে পেছন দিক থেকে নেমে যেতে যেতে বলে উঠল, ভালোবাসি মৃত্যু বউ, ভালোবাসি প্রচুর। মৃত্তিকা দরজা বন্ধ করার পরেও বাইরে থেকে ঈশানের আওয়াজ শুনে, আমিও প্রচুর ভালোবাসি আপনাকে ঈশান সাহেব বলেই হেসে ফেলল। এরপর দৌড়ে রুমের ব্যালকনিতে গিয়ে ঈশানের গাড়ি যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হয় ততক্ষণ তাকিয়ে রইল।
এই মানুষটা আছে বলেই সে আবারও বাঁচার মানে খুঁজে পেয়েছে। এখন এই পৃথিবীতে মৃত্তিকার বাঁচার শেষ সম্বল এই মানুষটা। এই মানুষটাই তার প্রশান্তি। কারো ধাক্কায় মৃত্তিকা ভাবনা থেকে বেরিয়ে দেখতে পেল রিনি ভ্রু কুচকে মৃত্তিকার পানে চেয়ে আছে। কিরে, এত মিটি মিটি হাসি কেন? কি ব্যাপার মৃত্তিকা? ওইটা বাদ দে, কিসের সারপ্রাইজ আছে রিনি? মৃত্তিকা রিনির কথার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো। ওইটা ভাইয়া আসলেই দেখতে পারবি, এখন এত উৎকণ্ঠা হইস না। বলেই রিনি রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। জীবন আসলেই সুন্দর। সে জীবনের সাথে জড়িত প্রিয় মানুষটা যদি মনের মতো হয় তাহলে আরো বেশি সুন্দর। কল্পনার রাজ্যের মতো জীবনটা পরিপূর্ণ। ঈশান নামক মানুষটার জন্য মৃত্তিকার জীবনটাও পরিপূর্ণ। তার কাঁধে মাথা রাখলে এমন হাজার হাজার বছর দিব্যি পার করে দেওয়ার ইচ্ছা জাগে। সময়ের সাথে সাথে ঈশান নামক মানুষটা মৃত্তিকার জীবনের সাথে আরো বেশি জড়িয়ে যাচ্ছে। মানুষটার নিত্য নতুন কাজে তার প্রেমে বারে বারে পড়ে মৃত্তিকা। ক্রমশ নিজেকে হারিয়ে ফেলছে মানুষটার মাঝে। এই তো জীবন সুন্দর। মৃত্তিকার রুমে খাটের উপর মোবাইলটা অনবরত বেজেই চলছে, কিন্তু ওয়াশরুমে গোসলে থাকায় সে ধরতে পারেনি। মোবাইলটা বাজতে বাজতে এক সময় বন্ধ হয়ে গেল। মৃত্তিকা গোসল শেষ করে এসে খাট থেকে মোবাইল হাতে নিয়ে দেখলো ঈশানের নাম্বার থেকে কল। সে পুনরায় কল করতে গিয়ে দেখলো ওয়েটিং এ আছে, হয়তো অন্য কোনো প্রয়োজনীয় কল করেছে। মৃত্তিকা আর কল না দিয়ে মোবাইলটা একপাশে রেখে রুম থেকে বেরিয়ে গেল। আজ সে ঈশানের পছন্দের খাবার রান্না করবে। হয়তো বাসায় এসে ওর পছন্দের খাবার দেখে খুশি হয়ে যাবে। মৃত্তিকা ঝটপট রান্না শেষে নিল। রান্নার কাজ শেষ করে রান্নাঘর থেকে বের হতে মৃত্তিকা রিনিকে দেখে থমকে গেল। রিনি মেঝেতে বসে স্তব্ধ হয়ে আছে, চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরছে। মৃত্তিকা তাড়াহুড়ো করে দৌড়ে রিনির সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। রিনি, এই রিনি, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন বোন? রিনি চোখ ফোলা ফোলা। সে শান্ত দৃষ্টিতে মৃত্তিকার দিকে তাকাতেই মৃত্তিকা তাড়াতাড়ি ওকে বুকের ভেতর জড়িয়ে নিল। কি হয়েছে রিনি, বল আমায়। রাহান কিছু বলেছে? মৃত্তিকা মনে করলো রিনির সাথে সম্পর্কে থাকা রাহানের সাথে কিছু হয়েছে, কারণ রাহান আর রিনির মধ্যে প্রায় এমন ছোটখাটো ঝগড়া হয়ে থাকে। তখন রিনির কেঁদে কেটে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু আজকেরটা একটু বেশিই মনে হচ্ছে। রিনি মৃত্তিকাকে শক্ত করে দু হাতে জড়িয়ে ধরে তার বুকের ভেতর ডুকরে কেঁদে উঠল। মৃত্তিকা পরম মমতায় রিনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিনি কিছু বলার জন্য মুখ খুলতে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা গেল। মৃত্তিকা তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়লো। সে জানলা দিয়ে দেখলো অ্যাম্বুলেন্সটা তাদের গেট দিয়েই ঢুকছে। সে কিছু বুঝতে পারলো না। রিনি দৌড়ে এসে তাড়াতাড়ি মৃত্তিকার হাত ধরে টেনে দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে ফেললো। অ্যাম্বুলেন্সের পেছন পেছন আরো কয়েকটা গাড়ি এসে থেমেছে। আস্তে আস্তে অনেক চেনা পরিচিত মানুষের ভিড় জমেছে। মৃত্তিকা এখনো কিছু বুঝে উঠতে পারছে না। এই তো ওনার বন্ধুরা, কিন্তু উনিই বা কই? অ্যাম্বুলেন্স থেকে একটা স্ট্রেচার নামানো হলো। আস্তে আস্তে সেটা বাসায় ঢুকানো হলো। বাসায় ঢুকাতে রিনি সাদা কাপড়ে আবদ্ধ মানুষটার উপর ঝাঁপিয়ে পড়লো। রিনি সামনে থাকার কারণে মৃত্তিকা ঠিকঠাক দেখতে পারছে না স্ট্রেচারে রাখা মানুষটাকে। হঠাৎ রিনি কাঁদতে কাঁদতে মৃত্তিকার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। মৃত্তিকা একটু এগিয়ে যেতে স্তব্ধ হয়ে গেল। তার দৃষ্টি সাদা কাফনে ঢাকা মানুষটার দিকে নিবদ্ধ। সে কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করলো। কিছুক্ষণ থমকে ঈশানের দিকে তাকিয়ে রইল। মানুষটা সকালেই দিব্যি সুস্থ ছিল। এই তো মৃত্তিকাকে ছুঁয়ে গিয়েছিল, সেটার পরও সে এখনো লেগে আছে মনে হচ্ছে। কিন্তু এখন কি শান্তভাবে শুয়ে আছে? এ কি, উনি এভাবে শুয়ে আছেন কেন? ঈশানের কপালে ব্যান্ডেজ। রিনির এভাবে ঝাঁপিয়ে পড়া দেখে মৃত্তিকা বিরক্তিসূচক শব্দ করে রিনিকে টেনে তোলার চেষ্টা করলো। রিনি উঠ, উনি ব্যথা পাবে, দেখছিস না ব্যান্ডেজ। রিনি স্তব্ধ হয়ে মৃত্তিকার দিকে তাকিয়ে রইল। মৃত্তিকার চোখে কোনো পানি নেই, সে একদম স্বাভাবিক। মৃত্তিকার সামনে থাকা ওনার কয়েকজন বন্ধুকে চিনতে পারলো। এনাদের ঈশানী মোবাইলে দেখিয়েছিল। মৃত্তিকা ওদেরকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া, ওনাকে রুমে দিয়ে আসতে পারবেন একটু? আসলে এইরকম আওয়াজ আর মানুষের ভিড়ে উনি ঘুমাতে পারেন না, তখন আবার উঠে বকাবকি করবে। সবাই মৃত্তিকার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। মৃত্তিকা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। ঈশান ঘুমাচ্ছে। আস্তে আস্তে শূন্য ঘরটা অনেক মানুষের আনাগোনায় পূর্ণ হলো। মৃত্তিকা এই রুম ও রুম গিয়ে সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ল। রান্নাঘরে গিয়ে ঈশানের জন্য রান্না করা পছন্দের খাবারগুলো প্লেট ভর্তি করে নিয়ে ঈশানের খাটিয়ার পাশে এসে বসলো। এই যে উঠুন, আজ আপনার পছন্দের খাবার রান্না করেছি। সম্পূর্ণ বাসা ভর্তি মানুষ মৃত্তিকার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ মৃত্তিকার জন্য কপাল চাপড়াচ্ছে, আর কেউ কেউ দুঃখ প্রকাশ করছে। পরপর দুবার ডাকার পরেও মৃত্তিকা যখন ঈশানের কাছ থেকে কোনো সাড়া শব্দ পেল না, তখন সে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রিনির দিকে তাকিয়ে বলে উঠল, রিনি শোন, তোর ভাই কিন্তু পরে আসলে এই খাবারগুলো আর পাবে না। আমি জানি ও সব শুনছে, আমাকে রাগানোর জন্য উঠছে না।
রিনি কান্না থামিয়ে এক দৃষ্টিতে মৃত্তিকার দিকে তাকিয়ে রইল। মৃত্তিকা উঠে গিয়ে রান্নাঘরে প্লেট রেখে কিছুক্ষণ পর আবার আসলো। এসে ঈশানের কানের পাশে বসে ফিসফিস করে বলে উঠল, এই যে আপনার সারপ্রাইজটা কিন্তু আমি এখনো পেলাম না। বলেই এরপর মৃত্তিকা আশেপাশে সবার দিকে তাকিয়ে বাচ্চামো কণ্ঠে বলে উঠল, এই আপনারা যাচ্ছেন না কেন? আপনাদের কারণে আমার ঈশান লজ্জা পেয়ে খেতে উঠছে না। কারো মুখে কোনো কথা নেই। সবাই নিষ্পলক দৃষ্টিতে মৃত্তিকার দিকে চেয়ে আছে। আর মৃত্তিকা ঈশানের দিকে। কি সুন্দর লাগছে আজ ওনাকে। সাদা কাপড়ে ওনাকে ভীষণ মায়াবী লাগে। অন্য দিনের মতো আজ তার ঈশানের মুখে কোনো মায়াবী হাসি নেই। এটার কারণে সুন্দর কম লাগছে। মৃত্তিকা তার ডান হাত ঈশানের ঠোঁটের উপর দিয়ে হাসানোর চেষ্টা করলো। মৃত্তিকার এমন কাণ্ড দেখে রিনি আর কয়েকজন মহিলা এসে তাকে আটকে রুমে নিয়ে গেল। মৃত্তিকা রুমে গিয়ে আলমারি খুলে ঈশানের দেওয়া প্রিয় কালো শাড়িটা পরে নিল, হাতে নিল। এই শাড়িতে ঈশানের ছোঁয়া লেগে আছে এখনো। মৃত্তিকা শাড়িটা নিয়ে ঝটপট পরে ফেললো। এরপর ঈশানের পছন্দের সবকিছু পরে নিল। যতবারই মৃত্তিকা শাড়ি পরতো ততবার ঈশান সবসময় তার খোপায় গাজরা পরিয়ে দিত। এরপর এক পলকে তাকিয়ে থাকতো। মৃত্তিকা ছটপট তৈরি হয়ে গাজরাটা না পরে হাতে নিয়ে ঈশানের পাশে গিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, এই যে উঠুন, আজ আমি আপনার পছন্দের শাড়িটা পরেছি। প্রতিবার গাজরা পরলে আপনি সেটা খুলে আবার নতুন করে নিজে পরিয়ে দিতেন। তাই আজ আমি আর গাজরা পরিনি, আপনার হাতে পরবো বলে। পরিয়ে দিবেন না? এরপর মৃত্তিকা আশেপাশে তাকিয়ে ঈশানের সারা শব্দ না পেয়ে নিজেই গাজরাটা পরে নিল। এরপর বাচ্চাদের মতো হেসে উঠল। রিনি মৃত্তিকাকে এসে জড়িয়ে ধরলো। তাতেও মৃত্তিকা শান্ত না হওয়াতে আরো কয়েকজন মহিলা সহ মৃত্তিকাকে ধরে রুমে এনে ফেললো। কিছুক্ষণ পর একজন এসে মৃত্তিকার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলে উঠল, মা, তোমার স্বামীকে শেষবারের মতো দেখে নাও, আসো। মৃত্তিকা ঝাপটা মেরে বলে উঠল, উনি আমাকে ছাড়া থাকতে পারে না, তাই এটা শেষবার নয়। আপনি জানেন না আন্টি। এরপর মৃত্তিকা দৌড়ে ঈশানের খাটিয়ার পাশে বসলো। সবাই তখন খাটিয়া তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। মৃত্তিকা ঈশানের কানে ফিসফিস করে বলে উঠল, এই যে শুনুন, প্রথমবার আপনাকে বলছি, ভালোবাসি আপনাকে, বড্ড ভালোবাসি আপনাকে ঈশান সাহেব। এরপর সবাই খাটিয়া তুলে রওনা দিল। মৃত্তিকা দরজা ধরে দাঁড়িয়ে রইল। যতক্ষণ না ঈশানের খাটিয়া চোখের আড়াল হচ্ছে ততক্ষণ তাকিয়ে রইল পরিশিষ্ট। পরপর কয়েকটা গাড়ি এসে থামলো একটা ভবনের সামনে পেছনের গাড়ি থেকে গার্ড এসে মাঝখানের গাড়িটার দরজা খুলতেই এক সুদর্শন অর্ধবয়স্ক লোক বেরিয়ে এলো। তিনি সবাইকে রেখে ভবনটাতে ঢোকার উদ্দেশ্যে পা বাড়ালো। ভবনের উপর সাইনবোর্ডে কুটি কুটি অক্ষরে বড় বড় করে লেখা মানসিক হাসপাতাল। লোকটা ভবনের ভেতর ঢুকতে একজন কর্মচারী এসে একটা বড় রুমের সামনে নিয়ে গিয়ে চলে আসলো। লোকটা অন্ধকারে রুমের আশেপাশে তাকিয়ে এক কোণে জড়সড় হয়ে একটা ডায়েরি জড়িয়ে ধরে এক জীর্ণ শীর্ণ কালো শাড়ি পরিহিত নারীটিকে দেখে ছলছল চোখে মলিন হাসলো। নারীটিকে ইশারায় ডাকলো লোকটি। নারীটি প্রথমে আসতে চাইলো না, পরে আবার কি বুঝে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে আসলো। শাড়ির পেছনে লম্বা আঁচলটা নিচে মেঝেতে পড়ে আছে। আগের মতো সেই মায়াবী চেহারাটা আর নেই। পরনের শাড়িটা দেখে মনে হচ্ছে ধোয়নি, চুলগুলো এলোমেলো, হাতে একটা ময়লাযুক্ত গাজরা আছে। বোঝা যাচ্ছে না এটা গাজরা নাকি কোনো ময়লাযুক্ত লম্বা কিছু। নারীটি লোকটির সামনে দাঁড়াতেই লোকটির কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি দুঃখিত মিত্তি, তোমার কাছে দেওয়া আমার সম্পূর্ণ পরিচয়টাই মিথ্যা। আমার বাবা অপর মহলের এক কর্মকর্তা ছিলেন, আমিও সবে মাত্র অফিসার পদে ঢুকেছিলাম। নারী পাচারের পেছনে তোমার মামার হাত আছে সেটা বাবা জানতো, কিন্তু কোনো প্রমাণ ছিল না। বাবার আদেশ আমি সেই মেডিকেলে পড়তে গিয়েছিলাম, যাতে করে তোমার পাশাপাশি ঈশানেরও সান্নিধ্য লাভ করে প্রমাণ সংগ্রহ করতে পারি। কাজও ঠিকঠাক হলো। সেদিন ঈশানকে মারা ছাড়া আমার কোনো উপায় ছিল না। অপর মহলের করার নির্দেশ ছিল যাতে ঈশানকে গ্রেফতার করি, কিন্তু আমি ঈশানকে গ্রেফতার করলে চোখের সামনে তোমাকে ঈশানের সাথে দেখা করতে বারবার দেখ, সেটা আমি সহ্য করতে পারতাম না। তাই তো ঈশানকে না চাইতেও দুর্ঘটনার শিকার হতে হলো। আমাকে ক্ষমা করে দিও মিত্তি, তোমার সাথে অভিনয় করতে করতে এভাবে সত্যিকারের ভালোবেসে ফেলবো কখনো কল্পনা করতে পারিনি। ভীষণ ভালোবাসি মিত্তি তোমায়। তোমার এই অবস্থায় আমি ভালো নেই। দিন শেষে তোমার স্মৃতি নিয়ে আজ 10 বছর কাটিয়ে দিয়েছি। তোমাকে আমি কিছুতেই ভুলতে পারছি না মিত্তি। জানো, আমার আকাশটা আর সবার মতো নীল নয়। আমার আকাশ শরতের সাদা মেঘ খেলা করে না, বর্ষায় এই আকাশ সবার সামনে কাঁদতেও পারে না। আমার আকাশটা বড়ই ছয়রঙা, বড়ই শান্ত, ভীষণ একা। তোমার এই কষ্ট দেখে আমি মোটেও ভালো নেই।
আজ তোমার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমার এই ছাড়া উপায় ছিল না, ক্ষমা করে দিও আমায়। রিফাত কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। মৃত্তিকা নিশ্চুপ শান্ত ভঙ্গিতে রিফাতের যাওয়ার দিকে তাকিয়ে রইল। হাতের ডায়েরিটা চোখের সামনে ধরলো। এই ডায়েরিটা প্রতিদিন পড়তে পড়তে তার মুখস্থ হয়ে গিয়েছে, তবুও একদিনও বাদ যায়নি। ডায়েরিতে গুটি গুটি অক্ষরে বড় বড় করে লেখা, প্রিয় মৃত্যু, ক্ষমা করে দিও মৃত্যু আমায়। আমি বেঁচে থেকেও মরার মতো হয়ে আছি। দিন শেষে তোমাকে কাছে পাই বলেই এই জীবনটা সার্থক মনে হয়। আমি পাপের রাজ্যে আছি সেই ছোটকাল থেকেই। সেদিন কিডন্যাপারদের হাত থেকে আমি তোমাকে বাস স্ট্যান্ডে এনে রেখেছি। আরেকটা বড় সত্য, তোমার জীবনের এক অংশ জুড়ে অবস্থান করা সিয়াকে আমি মেরেছি। আমি দেশের বাইরে যাইনি, পাচার কাজের জন্য কয়েকদিন লুকিয়ে থাকতে হতো, তাই তোমাকে মিথ্যে বলেছি। সেদিন সিয়া হোস্টেলে আসার পথে বাস স্ট্যান্ডে আমাকে দেখে আমার পিছু নেয়। আমার পিছু নেওয়ার ফলে আমার কিছু কাজ সম্পর্কে সে অবগত হয়ে গিয়েছে। আমি জানি ওকে বাঁচিয়ে রাখলে ও সব কিছু তোমাকে বলে দিবে, কিন্তু আমি এই জীবনে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার ঘৃণা নিয়ে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে আমি ভীষণ ভালোবাসি মৃত্যু, না চাইতেও তাকে মারতে হয়েছে আমার। ক্ষমা করে দিও আমায়। এই হাত দিয়ে আমি অনেক পাপ কাজ করেছি। এই কথাগুলো তোমাকে মুখে বলার সাহস আমার কোনো দিনও হতো না। আমি জানি আমার জীবন সংকটে আছে, যে কোনো সময় আমার প্রাণ যেতে পারে, তাই এগুলো লিখে রিনির হাতে ডায়েরিটা দিয়েছি। আমি যদি কোনো দিন হারিয়ে যাই তখন যেন রিনি তোমাকে এই ডায়েরিটা হাতে দেয়। মরার পর যদি ডায়েরিটা পড়ে আমাকে ঘৃণা করো তবু কোনো আফসোস হবে না, কারণ বেঁচে থাকতে অন্তত কয়েকদিন হলেও তো তোমার ভালোবাসা পেয়েছি। মৃত্যু ছাড়া বিষাদের গল্পগুলো থেকে মুক্তি পাওয়া বড়ই কঠিন, কিন্তু আমার তোমার সাথে বাঁচার তীব্র ইচ্ছে। যদি বেঁচে থাকি প্রমিস করছি আমি পাপের রাজ্য ছেড়ে দিব। এমন পাপ কাজ আর কোনোদিন করব না। এই পাপের রাজ্যে কেউ একবার ঢুকলে বের হতে পারে না, কিন্তু আমি ওদের চোখ ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ চাইলেও আমাদের আলাদা করতে পারবে না। আমি বাঁচলে তোমার সাথেই বাঁচতে চাই মৃত্যু। ধৈর্য ধরো, আর কয়েকদিনের ভেতর আমরা সুদূর অনেক দূরে দেশে পাড়ি দিব, যেখানে আমাদের মাঝখানে কেউ আসবে না। ভালোবাসি মৃত্যু। ইতি ঈশান। মৃত্তিকা ডায়েরিটা বন্ধ করে চোখ বন্ধ করতে অশ্রু ঝরে পড়ল। ভেবেছিল তার জীবনে বুঝি এতদিনে রঙিন রোদ এসেছিল, কিন্তু তাও ক্ষণিকের।